অন করে দিয়েছি। ওকে, আজকে আমরা অন পেজ এসইওর আরও অনেক কিছু বিষয় দেখব, যার মধ্যে ইমেজ সাবমিশন, এসইওর ইমেজ অপটিমাইজেশন, এসইও করা, এগুলো অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার। সো যদি আমরা অ্যাডমিন প্যানেলে একটু যাই, আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে আমি কিন্তু আপনাদেরকে ভিডিও প্রোভাইড করেছি। একটু র্যাঙ্ক ম্যাথের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা একটু অনুগ্রহ করে একটু দেখে নিতে হবে আপনাদেরকে, তাহলে দেখবেন যে কীভাবে আসলে আপনাদের ওই সাইটটা আমি ইনস্টল করেছিলাম। হ্যাঁ, আচ্ছা, তো এখন এখানেই আমাদের অ্যাডমিন প্যানেলে আমরা চলে যাব। অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য কি করতে হয় আপনারা সবাই জানেন। এখন আমাদের ইউজার আইডি পাসওয়ার্ডটা দিতে হবে। একটা মিনিট। ইউজার আইডি পাসওয়ার্ডটা আমি ইউজার আইডি পাসওয়ার্ডটা আমি দেখতে পাচ্ছি না, দাঁড়ান, পেয়েছি মনে হয়। একটু ওয়েট করবেন প্লিজ। আচ্ছা, তার একটু 1 মিনিট আমি একটু দিয়ে নিই ইউজার আইডিটা। আচ্ছা, যাক, ওপেন তো হলো। আচ্ছা, চলুন আমরা আমাদের অন পেজ এসইওতে চলে যাই। সো আমরা আমাদের অন পেজ এসইওর যে বিষয়গুলো আছে সেগুলোতে আমরা চলে যাব আমাদের মতো করে। তো আমরা বাকি বিষয়গুলো আজকে এখন দেখব। ওকে, সো আমরা চলে যাব অ্যাড নিউ পোস্টে যদি আমরা চলে যাই, এখান থেকে একটু এডিট অপশনে যদি যাই, একটু আসুক। কতজন জয়েন করেছেন আপনারা? এত স্টুডেন্ট কম কেন বুঝলাম না। ওকে, আসেন। আমরা আগের ক্লাসে যেই অবস্থায় ছিলাম, মোটামুটি এই অবস্থায় ছিলাম। সো আমরা আমাদের যেই বিষয়গুলো আছে সেখানে চলে যাই। আমরা আমাদের হেডিংগুলো এখানে প্রেস করেছিলাম, সাথে আমরা এখানে আসি, ওয়েট,
ওকে, হেডিংগুলো এখানে প্রেস করেছিলাম, কিছু ভূমিকা পার্ট এখানে প্রেস করা হয়েছিল আমাদের। আর হচ্ছে আমাদের যেই এডিট স্নিপেট আছে সেখান থেকে আমরা কাজ করেছিলাম। দেন আমরা আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেটা এখানে প্রেস করা হয়েছে। আমরা বাকি বিষয়গুলো শেষ করব আজকে, এবং আমরা বাকি রবিবারে বাকি জিনিসগুলো ইনশাল্লাহ আমাদের দেখব। সো এই যে এইগুলো অলরেডি দিয়ে দেওয়া হয়েছিল আমাদের, যদি এখানে যাই আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই জিনিসগুলো অলরেডি ফিল আপ করা ছিল, হ্যাঁ অলরেডি ফিল আপ করেছিলাম আমরা গত ক্লাসে, জাস্ট একটু প্রিভিউ করলাম। এখন আসেন বাকি বিষয়গুলোতে আমরা চলে যাব। এখানে আমাদেরকে মেন যে বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে হেডিং পার্ট। হ্যাঁ আমাদের একটা হেডিং দিতে হবে। যদি আমি একটু যাই আপনাদের, আমরা একটু যাই যদি ডেমো টেক্সটে, দেখেন একটা ব্লগ কন্টেন্ট রাইট করেন বা আর্টিকেল সাবমিশন বলেন বা যেটাই বলেন না কেন, এটা যদি আসলে শুধুমাত্র লেখার ভেতরে সীমাবদ্ধ থাকে এটা কিন্তু দেখতে খুব ভালো লাগে না। একটা হেডিংয়ের দরকার আছে, একটা সৌন্দর্যর দরকার আছে, যে কোনো কিছুর দরকার আছে। আমরা যদি যে কোনো ব্লগ সাইটে যাই দেখবেন যে হেডিং দিচ্ছে, প্যারা প্যারা করে দিচ্ছে, আমাদেরকে ইমেজ সহকারে দিচ্ছে, বিষয়গুলোকে হাইলাইট করছে, ভিডিও সহকারে দিচ্ছে, বিভিন্নভাবে কিন্তু আমাদেরকে এই জিনিসগুলোকে প্রেজেন্ট করছে। যে দেখেন ডিসপ্লে অ্যাড, ওকে এই যে ডিসপ্লে অ্যাড কিন্তু এখানে দিচ্ছে, এই যে ডিসপ্লে অ্যাড দিচ্ছে। সো আপনি দেখবেন যে এখানে একটা ইমেজ থাকবে, এখানে রাইটিং থাকবে, এখানে এই বিষয়গুলো থাকবে, তারপরে কিন্তু দেখতে অনেক সৌন্দর্য মণ্ডিত হবে, এর আগে কিন্তু ভালো লাগবে না। তো সেক্ষেত্রে ব্লগের ক্ষেত্রে আমাদের কিছু হেডিংয়ের প্রয়োজন হয়। তো চলুন আমরা হেডিং বা হেড ট্যাগ বা H1 H2 হ্যাঁ বা H6 এই জিনিসগুলো যেটা বলা হয়ে থাকে সেখানে একটু চলে যেতে চাই। আমি সবই বুঝাচ্ছি যে হেডিং ট্যাগ বা এই বিষয়গুলো কি। তো হেডিং ট্যাগ একটু যদি যাই, ইমেজে যদি যাই, এখানে অনেকগুলো ইমেজ আছে, আমরা ইমেজগুলো ওপেন করি এবং আপনাদেরকে এক এক করে বুঝাই দিই, হ্যাঁ যে আসলে বিষয়গুলো কি এখানে। হ্যাঁ এই ইমেজটা ভালো লাগছে, এটা যদি নেই, এটাও সুন্দর আছে, ওপেন করি একটু। এটাও সুন্দর। হুম ওকে, আসেন। আচ্ছা, হেডিং ট্যাগ হচ্ছে আমাদের টোটাল ওয়েবসাইটের ক্ষেত্রে হেডিং ট্যাগ টোটাল 6টা ব্যবহার করা হয়ে থাকে, যেটাকে H1 থেকে H6 পর্যন্ত বলা হয়ে থাকে, যেটাকে H1 থেকে H6 পর্যন্ত বলা হয়ে থাকে। তো H1 থেকে H6 পর্যন্ত যেই ট্যাগ থাকে তাদেরকে হেডিং ট্যাগ বলা হয়ে থাকে। তো আমরা আমাদের ওয়েবসাইটে এখন পুরোপুরি অ্যাপ্লাইও করব, আপনাদের আগে থিওরিটিক্যাল পার্টটা বুঝে এনে তারপর প্র্যাকটিক্যাল পার্টটা আমি বোঝাচ্ছি। তো আমাদের হেডিং পার্ট কয়টা বলেন তো? টোটাল হেডিং পার্ট কয়টা? টোটাল 6টা। তাইলে 6টার মধ্যে কিভাবে আমরা মেনশন করব সেটাকে? H1 থেকে H6 পর্যন্ত যে হেডিং আছে সেটাকে বলা হয়ে থাকে কি? হেডিং ট্যাগ। ওটাকে কি বলা হয়ে থাকে? হেডিং ট্যাগ। এই হেডিং ট্যাগ আমরা কোথায় ব্যবহার করে থাকি? আমরা এই হেডিং ট্যাগটা আমাদের ওয়েবসাইটে ব্লগ কন্টেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, আচ্ছা এখন এখানে দেখতে পাচ্ছেন H1 H2 H3 H4 H5 H6 এরকম সুন্দর বিষয়গুলো বলছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি H1 একটু বড়, H2 আবার আরেকটু ছোট লেখা, H3 আরও ছোট, H4 আরও ছোট। আসলে যখন আপনি এখানে লিখতে যাবেন তখন এই লেখাগুলো আসলে এমনই আসবে, হ্যাঁ এমনই আসবে, আমি লিখে দেখাই দেবো আপনাদেরকে। এরকমই আসবে। দেখেন এই জায়গাটায় যদি আমি যাই, H1 বলতেই বোঝাচ্ছে আপনার এখানে হেডিং 1, এই যে H1 বলতেই হেডিং 1টা দেখাচ্ছে, এই জন্য আমি এরকম একটা ইন্টারফেসটা ওপেন করেছি। আরেকটা ইন্টারফেস যদি আপনাদেরকে দেখাই, এই যে এখানে আসেন, এই যে দেখেন ফার্স্ট হেডিং, সেকেন্ড হেডিং, থার্ড হেডিং, ফোর্থ হেডিং, ফিফথ হেডিং, সিক্সথ হেডিং। এখানে এই HTML হেডিং H1 টু H6 এটা বলা হচ্ছে। তাহলে HTML হেডিং বলুক, H1 বলুক, H2 বলুক, তাহলে আমরা বুঝে যাব যেটার মানে কি। এটার মানে হচ্ছে হেডিং। সেটা কিভাবে কোথায় প্রয়োগ করা হয়ে থাকে? সেটা কোথায় প্রয়োগ করা হয়ে থাকে?
সেটা প্রয়োগ করা হয়ে থাকে আমাদের ওয়েবসাইটের ভেতরে। তো চলুন আমরা কিভাবে হেডিংটা প্রয়োগ করতে হয় আমরা চলুন লাইভ দেখে ফেলি। এতক্ষণ থিওরিটিক্যাল জানলাম, এখন আমরা প্র্যাকটিক্যাল দেখব। ওকে, তো এটার জন্য আমাদের চলে যেতে হবে অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে আসার পরে আপনারা সবাই দেখতে পাবেন এখানে একটা প্লাস সাইন, এখানে একটা প্লাস সাইন। যারা যারা অলরেডি আমার মতো করে কাজ করতেছেন তারা কিন্তু অলরেডি প্রমাণ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি যদি এখানটায় ক্লিক করি, এখানে আমরা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি, ইমেজ দেখতে পাচ্ছি, হেডিং দেখতে পাচ্ছি, গ্যালারি, এরকম অসংখ্য অনেক অপশন এখানে দেখতে পাবো। আমরা চলে যাব কোথায় জানেন? হেডিংয়ে। কোথায় যাব? হেডিংয়ে। হেডিংটা যখন প্রেস করবেন তখন আপনাকে এখানে H2 একটা হেডিং দেখাচ্ছে। তো এটা নিয়েও কথা আছে আপনাদের সাথে। একটু আমাকে 2টা মিনিট সময় দিবেন প্লিজ, একটু 2টা মিনিট আমাকে একটু। যেখানে ছিলাম সেটা হচ্ছে হেডিং পার্টে ছিলাম। তো চলুন একটু হেডিং পার্টে চলে যাই। দেখেন, খেয়াল করেন ভালো মতো, যেই বিষয়টা বোঝাচ্ছি সেটা হচ্ছে কি হেডিং পার্ট। এই হেডিং পার্টটা কিভাবে আসছে, এখানে আমাদের একটা প্লাস সাইন ছিল, সেই প্লাস সাইনে ক্লিক করলে আপনারা হেডিং ছাড়া অন্যান্য কিছুও পাবেন। বাট এখন হেডিংয়ের যেহেতু কথা বলছি তার মানে এই হেডিং নিয়ে কথা বলি। তো হেডিংয়ে যখন আপনি ক্লিক করবেন আপনাদের এরকম টাইপের একটা ইন্টারফেসে চলে আসবে। আচ্ছা, এরকম টাইপের একটা ইন্টারফেসে আসার পর আমরা কি করলাম, হেডিংয়ে যেহেতু ক্লিক করেছি এই জন্য আমাদেরকে হেডিং দেখাচ্ছে। কিন্তু আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, হেডিং তো 6টা, হেডিংয়ের শুরু কত থেকে বলেন তো? হেডিং শুরু কত থেকে? ওটাকে কি বলছি আমরা? H1। ভেরি গুড জাহিদ ইকবাল। আচ্ছা সৈকত, থ্যাংক ইউ। না 6 না, H1 থেকে শুরু। তো H1 থেকে যদি শুরু হয়ে থাকে তাহলে আমি যখন হেডিংয়ে ক্লিক করলাম আমাকে কেন H2 দিচ্ছে? H1 কেন দিচ্ছে না? কারণ হেডিংয়ের শুরু তো H1 থেকে, রাইট? আচ্ছা, H2 এই কারণে আমাকে প্রোভাইড করছে, S2 এই কারণে আমাকে বলছে কারণ H1 অলরেডি আমরা ব্যবহার করে ফেলেছি। কোথায় ব্যবহার করে ফেলেছি? এই টাইটেলের মধ্যে H1 অলরেডি আমরা ব্যবহার করে ফেলেছি। অর্থাৎ হেডিংয়ের H1 আর টাইটেল একই কথা। তাহলে আমরা কি জানলাম? যে কোনো জিনিসের যে এখানে টাইটেল প্রথমে লিখতে হয় ব্লগের ভেতরে, এই টাইটেল আর H1 কি একই কথা। তাইলে আমরা কি বলতে পারি? H1 ইজ ইকুয়াল টু টাইটেল। ওকে, তার মানে আমরা কি শিখলাম বলেন তো? কি বললাম এখন? সবাই একটু লিখে দেখান তো কি বললাম আমি। সবাই টাইটেল অ্যান্ড H1 সেম, রাইট? থ্যাংক ইউ সো মাচ। সো তার মানে H1 এর কাজ শেষ। এখন আসেন H1 নিয়ে কথা বলি আরেকটু। সেটা হচ্ছে H1 একবারই ব্যবহার করা হয় পুরো ব্লগ কন্টেন্টের বা আর্টিকেলের ভেতরে। কারণ টাইটেল পুরো একটা প্যারার ভেতরে বা একটা ব্লগের ভেতরে বা একটা আর্টিকেলের ভেতরে একবারই প্রেস করে। টাইটেলকে আমরা কখনো দুইবার ব্যবহার করতে পারি? দুইবার একটা প্যারাগ্রাফ বলেন বা যে কোনো কিছুতে টাইটেল ব্যবহার হয় না, একবারই ব্যবহার হয়। যদি টাইটেল একবার ব্যবহার হয় আমরা জানি টাইটেল সমান H1। তাহলে H1ও কয়বার ব্যবহার হবে বলেন তো? H1 পুরো ব্লগে আর্টিকেলে কয়বার ব্যবহার করব? একবার ব্যবহার করব। আতিক, থ্যাংক ইউ। একবার ব্যবহার করব। তার মানে এটা ক্লিয়ার। আচ্ছা, এখন আসেন বাকি কথা বলি। H2 থেকে নিয়ে H6 পর্যন্ত আপনাদের এর আগে যে আমি ব্লগ কন্টেন্ট রাইটিং করিয়েছিলাম একটু খেয়াল করি। চলুন আপনাদের গ্রুপে যাই। আপনাদের গ্রুপে যে আমি যে পোস্টটা করেছিলাম একটু ওপেন করি ওটাতে। কেন আমি এই জিনিসগুলো আগে আগে শিখিয়েছি একটু আসি। এখানে দেখেন তো, এই H1 এগুলোর কথা বলেছিলাম যে পরে কথা বলবো। এই যে দেখেন এখানে ব্লগ কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে কিছু কথাবার্তা বলেছে, এটা আপনারা একটু পড়বেন। যে এখানে বলতেছি যে আপনার ক্লায়েন্ট আস্কড হচ্ছে ফ্রেন্ডলি আর্টিকেল এখানে রাইট করতে হবে। অবশ্যই আর্টিকেলের মিনিং থাকতে হবে। এসইও অপটিমাইজেশন আর্টিকেল থাকতে হবে, যেটা গুগল অনেক ভালোবাসে, পছন্দ করে। তারপরে এখানে দেখেন
বিভিন্ন রকম থিঙ্কিং ইস্যু এখানে থাকতে হবে যেন ওরা চিন্তা করতে পারে বিষয়গুলোকে, বিজনেস এবং ক্লায়েন্টের কথা মনে করে এই আর্টিকেলটাকে রাইট করতে হবে, 100% ইউনিক অ্যান্ড ফ্রেন্ডলি আর্টিকেল ব্যবহার করতে হবে এখানে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর এখানে কিছু রুলস রেগুলেশনের কথা বলেছি, কিওয়ার্ড অ্যান্ড দ্য কন্টেন্ট ইনফরমেশন থাকতে হবে ক্লায়েন্ট অনুযায়ী। তারপর এখানে দেখেন আই ক্যাচি হেডিং থাকতে হবে, কি বলেছি, আই ক্যাচি হেডিং থাকতে হবে। অ্যান্ড এখানে বলা হচ্ছে যে অ্যাটেনশন ইনকর্পোরেটিং দ্য কিওয়ার্ড ইন দ্য টাইটেল, অর্থাৎ আপনার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা অবশ্যই কোথায় প্রেস করতে হবে, এই টাইটেলের ভেতরে প্রেস করতে হবে, এবং আই ক্যাচি অ্যাক্টিভ এবং ইনফরমেটিভ টাইটেলটা থাকতে হবে, অর্থাৎ মানুষ যেন আসলে এই টাইটেলটা দেখে পছন্দ করে, তার কাছে ইনফরমেটিভ লাগে, আই ক্যাচি একটা বিষয় যেন থাকে, অ্যাট্রাকটিভ বিষয় যেন থাকে, অর্থাৎ আপনার কিওয়ার্ডটাকে প্রেস করার পরে টাইটেলটাকে এমনভাবে এইখানটায় রূপান্তর করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন আমি বাকি বিষয়গুলো বলছি। টাইটেলের কথা তো বলেই দিলাম, টাইটেল মানে H1, একটু আগে তো আপনারা জানতে পারলেন। এরপরে দেখেন H2 কথা বলছে। H2 কথা কি বলছে, ওয়ার্ক টু সিলেক্ট দ্য ফোকাস কিওয়ার্ড। আমাদের ফোকাস কিওয়ার্ডটা এরপরে আমরা সিলেক্ট করব টাইটেলের পরে। তো আমরা অলরেডি টাইটেলের পরে ফোকাস কিওয়ার্ডটাকে সিলেক্ট করে দেখিয়ে দিয়েছিলাম আপনাদের গত ক্লাসে। তো এরপরে স্পেসিফিক ইন দ্য ইন্ট্রোডাকশনস অফ দ্য আর্টিকেল, ইন্ট্রোডাকশন পার্টটা দিব। এই যে দেখেন ইন্ট্রোডাকশন পার্টটা কিন্তু অলরেডি দিয়েছি, কোথায় গেল, এই যে। তারপর আমরা কি করেছিলাম গত ক্লাসে, আমরা টাইটেল দিয়েছি, আমাদের ফোকাস কিওয়ার্ড দিয়েছি, ইন্ট্রোডাকশন পার্ট দিয়েছি। ওকে, ডান। এখন আসেন আর কি বলছে, পাশাপাশি আরও বলতেছে যে H2 এর কথা বলতেছে, স্পেসিফিকলি দ্য ইন্ট্রোডাকশন অফ, হ্যাঁ, তো এখানে স্পেসিফিক ইন দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য আর্টিকেলের ভেতরে ইন্ট্রোডাকশন পার্ট দিব, H2 হেডিং অ্যান্ড দ্য কনক্লুশন। হ্যাঁ, তো এইখানে আমাকে H2 থেকে শুরু করতে হবে, হেডিংটা শুরু করতে হবে, কনক্লুশন পর্যন্ত আমাকে যেতে হবে। তারপরে এই 3 পার্টের একটা কথা বলতেছে যে আমাকে কি করতে হবে, সিঙ্গেল পারপোজ টাইটেল অ্যান্ড দ্য স্টোরি কিপিং কিওয়ার্ড ব্যবহার করতে হবে আমার প্যারাগ্রাফের ভেতরে, ইম্পর্টেন্স অফ দ্য আর্টিকেল বিষয়গুলোকে এখানে অ্যাড করতে হবে, আমাকে টাইটেল এবং হেডিংগুলো ইনফরমেশন বডিটাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ একটার পর একটা 3 or 4 সেন্টেন্স, বিভিন্ন প্যারার ভেতরে অন্তত 3টা থেকে 4টা সেন্টেন্স ব্যবহার করতে হবে আমাদেরকে কমপক্ষে। হ্যাঁ, এখানে লং প্যারাগ্রাফ হচ্ছে দিতে নিষেধ করেছে, বিকজ অফ লং প্যারাগ্রাফটা আমাদের ফিলটার রিয়েলাইজেশন এবং ফিলটাকে কমিয়ে দেয়। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে আপনি যদি খুব বড় বড় করে লিখেন, এখানে দেখা যাবে যে পড়তে পড়তে ওর কাছে ভালো লাগবে না। এই জন্য আপনার প্যারাগুলো যদি ছোট হয়, স্পেসিফিক হয়, বোঝানোর ক্ষমতাটা অনেক ভালো হবে এবং সে পড়ে অনেকটা ইন্টারেস্ট ফিল করবে। হ্যাঁ, এই বিষয়গুলো এখানে বলছে। এরপরে এখানে খেয়াল করি, এখানে কি বলছে, হেডিংগুলোর কথা বলছে, H1, H2, H3 অ্যান্ড H4। এই 4টা হেডিংটা মাস্ট বি ভালো মতো ইউজ করতে বলতেছে। হ্যাঁ, ইউজিং হেডিং। তো এখানে আমাকে 5 এবং 6 হেডিংটার কথা কিন্তু বলছে না বলে যে আমি ব্যবহার করব না, বিষয়টা এটা না। বলছে যে আপনি হচ্ছে H1, H2, H3, H4 এই হেডিংগুলো ব্যবহার করতে পারেন, এটা ভালো হয়, এটা বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে লেন্থের কথা বলতেছে যে আপনার কন্টেন্টটার কমপক্ষে 1000 থেকে 1500 ওয়ার্ডের একটা লেন্থ থাকতে হবে, তাহলে এটা আপনার জন্য ভালো হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার এখানে কিছু বিষয় বলেছে যে 4 থেকে 5 মিনিটের একটা রিডিং যেন আর্টিকেলটাই করতে পারে। আর কেন করতে পারে সেটাও বলছে যে রিডিংটা ক্যান বি রিড, তারা যেন 4 থেকে 5 মিনিটের রিডটা করতে পারে এভারেজে, তাইলে হচ্ছে জেনারেলি সেটা হয় কি ভালো হয়। হ্যাঁ, এরপরে এখানে আরও কিছু কথা বলছে, দেখেন আপনার গ্রামাটিক্যালি চেকের কথা বলছে, তারপর হচ্ছে স্পিকিং মিস্টেকের যে বিষয়গুলো আছে, হ্যাঁ এই বিষয়গুলো এখানে কথা বলছে। আপনার এখানে প্যারাফ্রেজিং করতে হবে, এখানে প্লাগারিজম চেকের একটা বিষয় বলছে, গ্রামাটিক্যালি চেকের কথা বলছে, কোনোভাবে হচ্ছে মিস্টেক করা যাবে না। হ্যাঁ, আপনার যেই সেন্টেন্সগুলো আছে, যে ওয়ার্ডগুলো আছে,
সেগুলো কোনোভাবে কি স্পিকিং মিস্টেক করা যাবে না। স্লিপিং অবশ্যই এখানে আপনাকে এই জিনিসগুলোকে দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই টুকটাক এই বিষয়গুলো আসলে এখানে বলেছে। তো এইটা আমি এই জন্য বলেছি যে আপনাদেরকে একটু পরে আমি এটা দেখাবো, এই জন্য আজকে একটু এই বিষয়গুলো নিয়ে একটু কথা বললাম। তো এই যে কথাগুলো বলেছে এই জিনিসগুলোই আমরা এখন অ্যাপ্লাই করছি, অলরেডি করে ফেলেছি, আরও কিছু অ্যাপ্লাই বাকি আছে। তো চলুন আমরা তাহলে এখন কি করব, আমরা এখন H2 নিয়ে কাজ করব। এখানে যদি ক্লিক করেন দেখেন H1 থেকে H6 পর্যন্ত কিন্তু আপনি পাচ্ছেন, রাইট? H6 এর উপরেও যাবে না, H1 এর নিচেও আসবে না। তো H1 অলরেডি যেহেতু এখানে সেট করা হয়ে গেছে, এইটার জন্য কিন্তু আমাকে বলছে H2 নিয়ে কাজ করতে, ঠিক আছে? সো আমরা H2 তেই যাব। আসলাম H2 তে। H2 তে এসে এখানে আমাকে কি করতে বলছে, হেডিং দিতে বলছে। আচ্ছা আসেন তাহলে একটু ডেমো পারপাসে হেডিংগুলো দিই। আমরা এইগুলো ডেমো পারপাসেই নিচ্ছি। আমরা নেক্সট ক্লাসে রবিবারে পুরো একটা অন পেজ এসইও ফুললি করে স্কোর উঠিয়ে র্যাঙ্কিং করে দেখাবো। আজকে অনেক কিছু বাকি আছে, একটু আর্লি যেতে হবে। আসেন এখানে আমাদের যেই প্যারাগ্রাফটা আছে সেটা দিয়ে দিই। ওকে, এরপরের হেডিংটা আসি। আমি একটু দিয়ে যাই, হ্যাঁ আমি একটু দিয়ে যাই, জাস্ট শেষ করি। আসেন এবার H3 দিই। H3 দিলাম। একটু খেয়াল করেন, আমরা যখন H2 লিখছি হেডিংটা কিন্তু বড় দেখাচ্ছে, আমরা যখন H3 লিখছি তখন কিন্তু হেডিংটা আমার ছোট আসতেছে। হ্যাঁ, এটা এভাবে আসে। আরও কয়েকটা ইউজ করি, আসেন H3 যাই আবার। এবার আসেন H4 নিই। এবার H4 নেই, চলো H4 নিলাম। কপি। আচ্ছা আপাতত এগুলো দিলাম, হ্যাঁ ওকে। হেডিংয়ের একটা বিষয় আছে যে ওরা যেটা বলে সেটা হচ্ছে হেডিংয়ের মধ্যে আপনার ফোকাস কিওয়ার্ডটা রাখলে ভালো হয়, এটা বলে। হ্যাঁ, যেহেতু আমি এটা ডেমো পারপাসে দেখাচ্ছি এই জন্য কিন্তু স্কোরটা ওভাবে আমাকে দেখাচ্ছে না। দেখেন আমি যদি আপনাদেরকে এখানে দেখাই যে ওয়াইয়ের জায়গায়
ডিজিটাল মার্কেটিংটা প্রেস করলাম, দেখেন সাথে সাথে স্কোর বেড়ে গেল। ওয়ারের জায়গায় কিওয়ার্ডটা প্রেস করলাম, আরও স্কোর বেড়ে গেল। আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমি একটা এটার সাথে রিলেটেড না, হ্যাঁ এটার সাথে রিলেটেড না, এটার সাথে বাদ দিয়ে কিন্তু আমি যে কোনো একটা কিছু লিখে এখানে বসাইছি, এটার জন্য কিন্তু ওরা কি করছে না, ওরা আমার এই স্কোরটা কিন্তু ওইভাবে বাড়াচ্ছে না। হ্যাঁ, যেহেতু আমি কি করেছি, যে কোনো একটা কিছু লিখে বসিয়ে দিয়েছি, এটার জন্য। আমি যদি আপনাদেরকে দেখাই বিষয়টা, যে দেখেন এখন যদি রিলেটেড বিষয়গুলো দেই, এই দেখেন স্কোর কিন্তু বেড়ে যাচ্ছে। আপনারা যদি খেয়াল করে থাকেন, স্কোর কিন্তু বেড়ে যাচ্ছে, এই যে আরও স্কোর বেড়ে গেছে, 59 হয়ে গেছে স্কোর। হ্যাঁ, অর্থাৎ ওরা বলতে চাচ্ছে যে আপনার কিওয়ার্ডটা হেডিংয়ের সামনে যদি ইউজ করেন সেটা আপনার জন্য ভালো হবে, এটা বোঝাতে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা আরও দেখবো, অসুবিধা নাই, রবিবারের ক্লাসে আরও দেখবো। এটা হচ্ছে আপনাদের হেডিং পার্টের কথা বলছি। এখন আরও একটা গুরুত্বপূর্ণ পার্টে চলে আসি, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্কে চলে আসি। আমাদের অনপেজ এসইওর ভেতরে ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক নিয়ে কাজ করতে হয়। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক নিয়ে কাজ করব। তো ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক দিয়ে কাজ করার জন্য আমাকে প্রথমে জানতে হবে যে ইন্টারনাল লিঙ্ক কি এবং এক্সটার্নাল লিঙ্ক কি, এবং এই লিঙ্কগুলো কি কাজে লাগে। সো আমরা এর আগের মধ্যেও যদি একটু যাই, চলুন, আমাদের বিভিন্ন রকম ওয়েবসাইটের মধ্যে দেখবেন লিঙ্ক করা থাকে। একটু যদি উইকিপিডিয়ারই উদাহরণ দিই, একটু ওপেন যদি করি, এই যে দেখেন এখানে অনেক টাইপের লিঙ্ক দেওয়া আছে। আপনি যে কোনো লিঙ্ক ধরেন দেখবেন যে ওপেন হয়ে যাবে, যে কোনো লিঙ্ক ধরেন ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এই যে আসলে উইকিপিডিয়ার মতো তো এই লিঙ্ক, এত লিঙ্ক আসলে কোনো জায়গায় আপনি পাবেন না ইন্টারন্যাশনালি। হ্যাঁ, কোথাও পাবেন না এত লিঙ্ক। এই যে এগুলো নিয়ে হিউজ কথা বলবো, আপনাদের এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই, আমি একটু দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই সব কিছুই কি লিঙ্ক। এখন আমরা অনেক টাইপের লিঙ্ক দেখব, তার মধ্যে অনপেজের মধ্যে দুইটা লিঙ্ক নিয়ে কথা বলবো বর্তমানে এখন, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক। তো ইন্টারনাল লিঙ্ক কি এবং এক্সটার্নাল লিঙ্ক কি সেটাতে আসি। চলুন, সবার আগে ইন্টারনাল লিঙ্ক কি সেটা জানি, এরপর আমরা অ্যাপ্লাই করা দেখব কিভাবে ইন্টারনাল লিঙ্ক আসলে এখানে অ্যাপ্লাই করতে হয়। তো শুরুতে চলে আসে ইন্টারনাল লিঙ্ক নিয়ে। ইন্টারনাল লিঙ্ক বলতে বোঝাচ্ছে যেই লিঙ্কটা আমার ওয়েবসাইটের যে কোনো ওয়েব পেজ থেকে নিয়ে আমি আরেকটা ওয়েব পেজের মধ্যে দিব, সেটাকে আমরা ইন্টারনাল লিঙ্ক বলছি। অনেকে বুঝতে পারেন না, একটু বোঝাই চলুন। এই যে আমরা যে পোস্টগুলো করছি, এটাকে একটা পোস্ট করার পর এক একটা পোস্ট কিন্তু আবার এক একটা ওয়েব পেজ। কীভাবে এক একটা পোস্ট এক একটা ওয়েব পেজ, আমি যদি একটু দেখাই আপনাদের, ওয়েট দাঁড়ান, একটু ব্যাকএন্ডে যাই, দেখাচ্ছি। টেকনিক্যাল এসইওর পার্টগুলো করলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, এগুলো সবই বুঝাই দিব, জাস্ট যেই ক্লাসে যেই জিনিসটা বলছি বুঝাচ্ছি, জাস্ট খালি সেইটা একটু মনোযোগ সহকারে শোনেন, তাহলেই দেখবেন যে কমপ্লিট হয়ে যাবে। এই যে এখানে অনেকগুলো পোস্ট দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? এগুলা কি করেছি, এরকম করে এক একটা পোস্ট দিয়ে পাবলিশ করা হয়েছে ওয়েবসাইটের ভেতরে। তো এই এক একটা পোস্টই কিন্তু এক একটা ওয়েব পেজ আপনার। হ্যাঁ, এগুলাকে এক একটা ওয়েব পেজ বলা হয়ে থাকে। তো এই যে বিভিন্ন রকম যে পোস্টের ওয়েব পেজগুলো আমাদের আছে, এক একটা পোস্ট এক এক টাইপের হয়েছে, যেরকম ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিষয়গুলো নিয়ে আপনি এখানে লিখতে চাচ্ছেন, তাহলে কী কী লিখতে পারেন? ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া নিয়ে লিখতে পারেন, ইউটিউব নিয়ে, লিঙ্কডইন নিয়ে, এসইও নিয়ে, গ্রাফিক্স নিয়ে, ভিডিও এডিটিং নিয়ে, এগুলো সবই ডিজিটাল মার্কেটিংয়ের ভেতরে পড়ে। তো সব কিছুই আপনি লিখছেন, লেখার পরে আপনি যেই পোস্টটা করছেন, ইন্টারনাল লিঙ্ক কি, ইন্টারনাল লিঙ্ক কেন করব এবং ইন্টারনাল লিঙ্কের সুবিধাগুলো কি, সবই বলছি। হ্যাঁ, তো এই যে ইন্টারনাল লিঙ্কটা যে আমরা করছি, এটা এই লিঙ্কটা নিব কোত্থেকে? এই লিঙ্কটা নিব আমার ওয়েবসাইটেরই কোনো ওয়েব পেজ থেকে। ঠিক আছে, আমার ওয়েবসাইটেরই কোনো ওয়েব পেজ থেকে আমি এই লিঙ্কটা নিব। এই লিঙ্কটা নিয়ে উপকৃত কি হবেন, কেন এই লিঙ্কটা ব্যবহার করা হবে?
এই লিঙ্কটা এই কারণে আমি এখানে ব্যবহার করব, দেখেন একটা কন্টেন্টের ভেতরে আপনি যদি অনেক বড় একটা কন্টেন্ট রাইটিং করে ফেলেন না, ওই কন্টেন্টটা মানুষ পড়তে পড়তে বিরক্ত বোধ করবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে যার আরও বেশি ডিটেলসের দরকার হবে, যেরকম আপনি ধরেন ন্যাচারাল বিউটি নিয়ে কোনো কিছু লিখছেন, কোনো একটা সাইড নিয়ে, এই রিলেটেড ন্যাচারাল বিউটি পার্ক বা এই রিলেটেড সৌন্দর্যমণ্ডিত বিষয়গুলো আর কোথায় কোথায় পাওয়া যাবে, এইটার জন্য আপনি কি করেছিলেন, আরেকটা ব্লগ কন্টেন্ট রাইট করেছিলেন আপনার কোনো ওয়েবসাইটের ওয়েব পেজে, ও আপনি কি করলেন, সে যেন আরও ডিটেলস জানতে পারে, সেই কারণে আপনি ওই ওয়েবসাইটের ওয়েব পেজটার লিঙ্কটা নিয়ে এই ব্লগ কন্টেন্টের মাঝখানে দিয়ে দিলেন। তো যতটুকু পড়েছে, পড়ে দেখার পরে ও যখন লিঙ্কটা দেখলো, দেখার পরে ওই লিঙ্কটায় ক্লিক করবে, ক্লিক করার পর ও যখন ওপেন করবে তখন দেখবে যে হ্যাঁ এই ইনফরমেশনগুলো তো আমার দরকার। তো সেক্ষেত্রে এই ইনফরমেশনগুলো কি করবে, ও এখান থেকে নিবে। এতে কি কি সুবিধাটা আপনি পাচ্ছেন সেটা শোনেন। আপনার অডিয়েন্সের যেরকম সুবিধা, আচ্ছা, যেরকম কি কি সুবিধাগুলো আপনি পাচ্ছেন সেটা শোনেন। শুধু অডিয়েন্স পাচ্ছে না, আপনিও কিন্তু সেই সুবিধাগুলো পাচ্ছেন। আপনি কিভাবে সেই সুবিধাগুলো পাচ্ছেন, আপনি সেইভাবেই সেই সুবিধাগুলো পাচ্ছেন। একটা ওয়েবসাইটে যত বেশি ট্রাফিক সময় কাটাবে তত বেশি আপনার জন্য ভালো নাকি খারাপ বলেন তো? আপনার ওয়েবসাইটে ট্রাফিক, ইউজার, যেই কথাই বলেন না কেন, যত বেশি সময় স্পেন্ড করবে আপনার জন্য ভালো হবে নাকি খারাপ হবে? গুগল কি চায়? গুগল চায় আপনার ট্রাফিক, আপনার ইউজার, এরা যেন আপনার ওয়েবসাইটে বেশি বেশি সময় কাটায়। যদি বেশি সময় কাটায় তাহলে তারা বুঝতে পারবে যে, তারা বেশি সময় কাটানোর ফলে বুঝতে পারবে আপনার ওয়েবসাইটটা ভালো, আপনার ব্লগ কন্টেন্ট ভালো, আপনার সব কিছু ভালো বলেই কিন্তু আপনার ওয়েবসাইটে তারা বেশি সময় স্পেন্ড করছে। এখন আমি যদি ইন্টারনাল লিঙ্ক আমার ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করি, তাহলে আমার কি কি সুবিধাগুলো ব্যবহার হচ্ছে, আমি পুরো প্র্যাকটিক্যাল দেখাবো, এখন থিওরিটিক্যাল আলোচনা করছি আপনাদের সাথে। তো কি কি সুবিধাগুলো আসলে আমরা পাবো, এই যে আপনি যদি এখানে কোনো একটা লিঙ্ক করেন, ধরেন এখানে আপনি যে প্যারাটা লিখেছেন, এই প্যারার ভেতরে আপনার সেই বিষয়গুলো বলেছেন, বলার পরে সে দেখতে পাচ্ছে এই জায়গাটা একটা লিঙ্ক করা আছে, আমি দেখাচ্ছি একটু কিছুক্ষণের মধ্যে লিঙ্কটা করে। তো এই যে এখানে একটা লিঙ্ক করা আছে, ও কিন্তু লিঙ্কে ক্লিক করবে, আমরা কিন্তু সবাই লিঙ্ক চিনি। এই লিঙ্কে ক্লিক করার পরে ও দেখবে হ্যাঁ আমার তো এই ইনফরমেশনগুলো আরও দরকার, ও কিন্তু আপনার ওয়েবসাইটেই আছে। এই ইনফরমেশন পড়ার জন্য সে কোথায় যাচ্ছে, সে কিন্তু আপনারই ওয়েবসাইটে যে কোনো আরেকটা ওয়েব পেজ ওপেন হচ্ছে সেইখানে কিন্তু যাচ্ছে। ওখানে যাওয়ার ফলে কি হচ্ছে, ওখানে যাওয়ার ফলে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, যে কয় মিনিট লাগছে ও কিন্তু ওইখানে সময় দিচ্ছে। সময় দেওয়ার পরে আবার কিন্তু সে ফিরে আসতেছে আপনার সেই ওয়েবসাইটের বাকি জিনিসগুলো পড়ার জন্য। এভাবে করে আপনি যদি আরও কয়েকটা ইন্টারনাল লিঙ্ক এখানে প্রয়োজনের খাতিরে ব্যবহার করেন, ইচ্ছা মতো ব্যবহার করলে হবে না, তার প্রয়োজনের খাতিরে ব্যবহার করতে হবে, ইউজারের প্রয়োজনের খাতিরে, ট্রাফিকের প্রয়োজনের খাতিরে। এটা যখন দিবেন, ও যদি আরও নিচে আরও লিঙ্ক পায় ওখানে ক্লিক করবে। আর ও যদি একটা দুইটা লিঙ্ক ওপেন করে মজা পেয়ে যায় যে না আপনি ইউনিক কিছু, আপনি প্রেজেন্টেবল কিছু, আপনি শর্টকাট কিছু, সুন্দর কিছু এখানে রিপ্রেজেন্ট করেছে, ও কিন্তু প্রতিটা লিঙ্কে ক্লিক করবে এবং আপনার ওয়েবসাইটে বেশি সময় কিন্তু স্প্যান করবে। যদি আপনার ওয়েবসাইটে অনেক সময় সে স্প্যান করে, গুগলের কাছে কিন্তু এই জিনিসটা অনেকটা ভালো লাগবে। এই জন্য ইন্টারনাল লিঙ্ক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সবাইকে বুঝতে পারলাম যে আসলে ইন্টারনাল লিঙ্ক কি, ইন্টারনাল লিঙ্ক কেন দিব, ইন্টারনাল লিঙ্কের সুবিধাগুলো কি কি, সবাইকে এটা কি বুঝতে পেরেছি? এটা একটু বলবেন প্লিজ আমাকে। আচ্ছা, যদি সবাই বুঝতে পারি তো চলুন আমরা দেখে আসি যে কিভাবে ইন্টারনাল লিঙ্কটা করব। ওকে, আসেন। তো ইন্টারনাল লিঙ্ক করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ওয়েবসাইটের যে কোনো একটা ওয়েব পেজ ওপেন করতে হবে, অর্থাৎ রিলেটেড। কিভাবে বুঝবো, ধরেন একটু আমি আবার রিপিট করছি, ধরেন আপনি এই প্যারাটা নিয়ে কাজ করছেন, এই প্যারাটা নিয়ে কাজ করছেন, আপনি ধরেন এই পর্যন্ত কিছু একটা ওই রকম টাইপের তথ্য দিলেন, একটু আগে উদাহরণ দিয়েছি আপনাদেরকে। এরপরে আপনি কি করলেন, যে কোনো একটা ওয়ার্ডের বা কিওয়ার্ডের ভিতরে একটা বা ফোকাস কিওয়ার্ডের ভেতরে আপনি একটা লিঙ্ক করে ফেললেন। এই লিঙ্কটা করার ফলে কি হলো, সেই লিঙ্কটা সে ওপেন করলো। এই লিঙ্কটা ওপেন করার ফলে ও
ওই ডিটেলসগুলো জানতে পারলো। তো চলুন আমরা আমাদের যে কোনো পেজ ওপেন করি। ধরেন এইটা আমাদের সেই ওয়েব পেজ, এটা তো অনেক আগে কাজ করে রাখছি। আচ্ছা আসেন দেখি কিছু আছে নাকি। সেম, আচ্ছা ওপেন হোক, ওপেন হোক, সময় নিচ্ছে, ওপেন হোক। ওকে, ওপেন হয়ে গিয়েছে। সাপোজ ধরেন এটাই আমার হচ্ছে সেই ওয়েব পেজটা, সাপোজ, হ্যাঁ, এটাই যদি আমার ওয়েব পেজ হয়ে থাকে, তাহলে এই ওয়েব পেজের কি নিতে হবে? এই ওয়েব পেজের লিঙ্ক নিতে হবে। আমরা সবাই কিন্তু লিঙ্ক নিতে জানি। তো চলুন ধরেন এটা লিঙ্ক আমার, এই লিঙ্কটাকে কপি করেন, কপি। এটা কোন ওয়েব পেজ? আমারই ওয়েবসাইটের যে কোনো একটা ওয়েব পেজ যেটাতে আমি লিঙ্ক করতে চাই। সো ধরেন এই ওয়ার্ডটাকে আমি লিঙ্ক করতে চাই। কোন ওয়ার্ডকে? এই ওয়ার্ডকে লিঙ্ক করতে চাই। এই ওয়ার্ডকে প্রথমে হচ্ছে কালার করবেন, মানে আগে সিলেক্ট করে ফেলবেন। করলাম, সিলেক্ট করার পর আপনি যখন এখানে আসবেন সিলেক্ট করতে, তখন দেখবেন অটোই এই জিনিসটা উঠে থাকবে, এখানে উঠে থাকবে। কিন্তু এখানে H1 H2 এরকম হেডিং কিন্তু পাচ্ছেন না, বিকজ এটার কাজ অলরেডি শেষ করে ফেলেছি আমরা। এইখানে দেখেন, এইখানে একটা লিঙ্ক অপশন দেখতে পাচ্ছি। এই লিঙ্ক অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা আপনাকে সার্চ, এখানে দেখেন সার্চ অর টাইপ ইউআরএল, আপনার যেইটা সার্চ করে বের করেছেন যে ইউআরএলটা সেটা দিতে বলছে। চলুন এটা দিয়ে দিই, বসিয়ে দিলাম। ওকে, ডান। বসিয়ে দেওয়ার পরে ইন্টার প্রেস করবেন। প্রেস করলাম ইন্টারে, কি হলো? ওয়েট, কেটে গেল মনে হয়। আবার দেখি, আসেন। ও, এটা অলরেডি লিঙ্ক হয়েছে। সরি, এটা কালার মার্ক হয়নি কেন? এটা কালার করা হয়নি, এই জন্য প্রেসটা এরকম হয়েছে। ওয়েট, আবার দেখি, দাঁড়ান, আবার প্রেস করি, কি সমস্যা হয়েছে। এই যে লিঙ্ক কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, এটা লিঙ্ক হয়ে গেছে। এখন আসেন, আচ্ছা এই যে লিঙ্ক, এই যে আনলিঙ্ক, দুইটাই করতে পারবেন। আচ্ছা, কালারটা ব্লু কালার আসবে, তো এখানে মনে হয় ব্ল্যাক কালার টাইপের কিছু একটা দেওয়া আছে, এই জন্য এটা বোল্ড করে দিই। দাঁড়ান, এটাকে বোল্ড করে দিই, তাহলে বুঝতে পারবেন আরও। এই যে বোল্ড করে দিলাম, এই যে লিঙ্ক হয়ে আছে, ঠিক আছে। আচ্ছা, কোনোটা ব্লু আসবে, কোনোটা ব্ল্যাক আসবে, আপনারা চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন। সো এই যে এটা কিন্তু লিঙ্ক করা আছে, এই যে দেখেন লিঙ্ক চলে আসছে। ওকে, এখন কিভাবে লিঙ্ক করলাম? প্রথমে আগে সিলেক্ট করলাম, লিঙ্কে ক্লিক করলাম, তারপরে ইউআরএলটা বসিয়ে দিলাম, ইন্টার প্রেস করলাম, দেন লিঙ্ক হয়ে গেল। এখন একটা সমস্যা আছে। কি সমস্যা জানেন? সমস্যা হচ্ছে আমি যখন এই লিঙ্কে ক্লিক করব, এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমার এই ওয়েব পেজটা ওপেন হবে, কিন্তু আমার এই ইন্টারফেসটা যেটা আপনার সামনে এখন খোলা আছে, এই ইন্টারফেসটা চলে যাবে। অর্থাৎ এই ইন্টারফেসটা আমার কিন্তু থাকবে না। তো আমার যদি এই ইন্টারফেসটা না থাকে, তাহলে আমার কী টাইপের ক্ষতি হবে একবার চিন্তা করেন। আমার ক্ষতি এটাই হবে যে কয়জন মানুষ আছে যে এইখানে ক্লিক করার পরে নতুন একটা ওয়েব পেজ ওপেন হয়েছে, সেটা সে দেখার পরে যখন ও ব্যাক করে আসতে যাবে, তখন কিন্তু সে এইটাতে ব্যাক করে আসতে পারবে না। তাকে কি করতে হবে? তাকে যেটা করতে হবে, আপনার ওয়েবসাইটে আবার ঢুকতে হবে, আবার ওয়েবসাইটে ঢুকে এই ওয়েব পেজটাকে ওপেন করে আবার পড়তে হবে। সেক্ষেত্রে আমাকে বলেন তো, কয়জন মানুষ আছে এই কাজটা করবে? এই অলসতা কাজটা কয়জন করবে? আপনার কাছে কি মনে হয়? বেশি মানুষ করবে? একটু ওয়েট করি, জাহিদ ইকবাল, একটু ওয়েট করি। হ্যাঁ, করবে না কিন্তু। তাহলে কি করা যায়? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে একটা অপশন আছে, যে অপশনটা অবশ্যই আমাদেরকে দিতে হবে। এই অপশনটা যদি আমরা না দেই, তাহলে আমাদের লস আমরা নিজে করব।
এখানে দেখেন এই জায়গায় যদি যাই এডিট লিঙ্ক অপশন পাবো। তো এইখানে যদি একটু ওপেন করি, এখান থেকে আপনারা কি করতে পারবেন, আপনাদের এই লিঙ্কটাকে এডিট করতে পারবেন, এই অপশনটা এখানে দিয়েছে। হ্যাঁ, আরও যদি যাই, কি ব্যাপার এই অপশনটা কেন আসতেছে না? এখানে ওপেন এ নিউ ট্যাব অবশ্যই অপশনটা আসবে, শুধু একটা অপশনই আসতেছে। দাঁড়ান, ওয়েট, এই যে আসছে আসছে, এটা ভেতরে ছিল। দেখেন এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওপেন এ নিউ ট্যাব, এই অপশনটা অবশ্যই সিলেক্ট করতে হবে। আমরা যদি ওপেন এ নিউ ট্যাব এই অপশনটা সিলেক্ট না করি তাহলে কিন্তু আমাদের সব কিছু শেষ। কারণ আমি ওপেন এ নিউ ট্যাবটা সিলেক্ট করার ফলে কি হবে, এই লিঙ্কটা অন্য একটা নতুন ট্যাবের মধ্যে যে ওপেন হবে, সেক্ষেত্রে আমার এটাও থাকবে, ওপেন এ নিউ ট্যাবটাও থাকবে। দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ওপেন ইন এ নিউ ট্যাব অপশনে সিলেক্ট করার পরে সেভে গেলাম, সেভে দেওয়ার পর কিন্তু এটা সেভ হয়ে গেল। এরপরে আসেন আমি লিঙ্কে ক্লিক করি, এই যে দেখেন লিঙ্কটা ওপেন হচ্ছে। এই যে আমি একটু পাশে যদি যাই, এটা ওপেন হতে হতে এই যে দেখেন পাশে কিন্তু আমার এটা থেকে গেছে, ওর পাশের ট্যাবেই কিন্তু এইটা আমাকে ওপেন করে দিচ্ছে। হ্যাঁ, তো পাশের ট্যাবে যদি আমাকে এটা ওপেন করে দেয় তাহলে কিন্তু কি হলো, ইউজাররা আমার এই নতুন ট্যাবের মধ্যে আসলো। এই যে সেম প্রবলেম, দাঁড়ান এটা একটু ঠিক করি, চলে আসবে, এটাও ঠিক করতে হবে। আচ্ছা, আপডেট করতে হবে এটাকে এমনিও। তো সেক্ষেত্রে এইখানে আমার নতুন নিউ ট্যাবটাও আসলো, আবার পাশাপাশি কিন্তু এইটাও থেকে গেল। অর্থাৎ ইউজাররা কি করলো, ইউজাররা আমার এইটাও পড়লো, পড়ার পরে আমার পাশেই তো এই ওপেন নিউ ট্যাব আছে, তো ওইখানে গিয়ে ওই ইউজার কি করলো, বাকি জিনিসগুলো পড়ে ফেললো। আরও লিঙ্ক থাকলে আরও লিঙ্কে গেল, তার মানে আমার দুইটাই সুবিধা হলো। তার মানে ইন্টারনাল লিঙ্কটা আমাদের সবার জন্য জরুরি। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখবেন সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক, ইন্টারনাল লিঙ্কও অনেকগুলো করে থাকে, সাথে পাশাপাশি ইন্টারনাল লিঙ্কের পাশাপাশি এক্সটার্নাল লিঙ্কও অনেক কিছু করে থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের তাহলে ইন্টারনাল লিঙ্ক। তাহলে ইন্টারনাল লিঙ্কের কি সুবিধা অনেক না, বলেন তো? ইন্টারনাল লিঙ্ক করা দরকার কি না, করতে হবে কি না? অবশ্যই করতে হবে, তাই না? আচ্ছা, এখন আসেন এক্সটার্নাল লিঙ্ক নিয়ে কথা বলি। এক্সটার্নাল লিঙ্ক নিয়ে আমি আপনাদের সাথে অফপেজ এসইওতে অনেক কথাবার্তা বলবো, বাট এখন শুধু এক্সটার্নাল লিঙ্ক এই কথাটা বলে আমি আপনাদেরকে এই জিনিসটাকে দেখাতে চাচ্ছি। হ্যাঁ, যে এক্সটার্নাল লিঙ্ক বলতেও একটা জিনিস আছে এবং এক্সটার্নাল লিঙ্ক অনপেজ এসইওতে করা হয়। ঠিক আছে, এখন যদি আমি অনেক কথাবার্তা বলি এক্সটার্নাল লিঙ্ক নিয়ে, আপনারা বুঝতে পারবেন না, আপনাদের মাথার উপর দিয়ে যাবে। তো যথাসময়ে আপনাদের অফপেজ এসইওর ভেতরে আমি এক্সটার্নাল লিঙ্ক নিয়ে অনেক কথাবার্তা বলবো। দেখবেন একটা ক্লাসে চলে যাবে শুধুমাত্র এক্সটার্নাল লিঙ্ক নিয়ে কথা বলার জন্য। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখন শুধুমাত্র মেন বিষয়টা একটু বলে দিই, আর অফপেজ এসইওতে এক্সটার্নাল লিঙ্ক নিয়ে অনেক কথা বলবো। হ্যাঁ, আসেন, এই জন্য আপনাদের মনে যদি কোশ্চেন থাকে, কোশ্চেন থাকুক, সেটা আমরা অফপেজ এসইওতে সেই কোশ্চেনগুলোকে ফুলফিল করব। আচ্ছা, এখন চলে আসি অফপেজ এসইও মানে এক্সটার্নাল লিঙ্ক নিয়ে। এক্সটার্নাল লিঙ্ক জিনিসটা কি? এক্সটার্নাল লিঙ্ক জিনিসটা হচ্ছে, আমরা ধরেন এখানে লিখলাম আমাদের কিওয়ার্ডকে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আমি এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং। ওকে, ডিজিটাল মার্কেটিং লেখার পর এখানে আরও অনেকগুলো ওয়েবসাইট আসতেছে, রাইট? এখন সাপোজ ধরেন আমি এখানে ওয়েবসাইটের ভেতরে যে জিনিসগুলো এখানে লিখছি, এই রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে, যেরকম ডিজিটাল মার্কেটিং, আমার নিশ কি ডিজিটাল মার্কেটিং বিষয় সম্পর্কে আমি আমার ব্লগ কন্টেন্ট রাইট করতে চাই, বা বিষয়গুলো সম্পর্কে আমি আমাদের এখানে কথা বলতে চাই, তো এই রিলেটেড ওয়েবসাইট লাগবে। এখন আপনি কাজ করছেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড, আপনি মোবাইল ফোন, ল্যাপটপ, বাইক, অন্যান্য ক্লোথিং বিজনেস, এই টাইপের ওয়েবসাইটকে টার্গেট করে আপনি কি করলেন, এক্সটার্নাল লিঙ্ক নিয়ে আসলেন, তাহলে কি হবে? হবে না। যারা ডিজিটাল মার্কেটিং বিষয়গুলো এখানে জানতে এসেছে তারা কিন্তু আপনার ক্লোথিং বিজনেস, মোবাইল বিজনেস, ল্যাপটপ বিজনেস সম্পর্কে জানতে আসেনি। তো আমাদেরকে কি করতে হবে? অবশ্যই ইন্টারনাল লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক যেটাই প্রোভাইড করি না কেন, আমাদের নিশ রিলেটেড বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে মেন কনসেপ্ট। এখন ইন্টারনাল লিঙ্কের বিষয়টা আমার ওয়েবসাইটের ওয়েব পেজ থেকেই আমি নিচ্ছি, তো এটা আমার নিশের সাথে রিলেটেড, এটার আমার কোনো প্রবলেম হচ্ছে না। প্রবলেমটা কোথায় হচ্ছে তাইলে? প্রবলেমটা কোথায় হচ্ছে? এক্সটার্নাল লিঙ্কে হচ্ছে। তাহলে এক্সটার্নাল লিঙ্ক কি? আমার নিশ অনুযায়ী এক্সটার্নাল লিঙ্ক নিব।
আমার যারা কম্পিটিটর যারা আছে তাদের ওয়েবসাইট থেকে আমরা এটা নিব। আচ্ছা, এখন এই যে ডিজিটাল মার্কেটিং আমার যে কিওয়ার্ড আছে বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড নিশ নিয়ে আমি কাজ করতেছি, এই যে যাদের ওয়েবসাইট আছে, যদি একটু যাই ওপেন করি, আমি এটা দেখানোর জন্য দেখাচ্ছি আপনাদেরকে। আমি এগুলো নিয়ে অনেক কথা বলবো, জাস্ট খালি দেখে রাখেন তাইলেই হবে। এই জিনিসটা একটু দেখাইতে হবে আমাকে, এটার জন্যই কিন্তু দেখাচ্ছে। এই যে ধরেন ওয়েবসাইটের যে কোনো একটা ওয়েব পেজ আপনি ওপেন করতে পারেন। হোম বাটন এখানে আপনাকে দেখাচ্ছে। আমি যদি একটু ব্লগে যাই দেখি, কি টাইপের ব্লগ কন্টেন্ট করতে বলতেছে সেটা জানতে চাচ্ছে। সাপোজ ধরেন এটা একটা ব্লগ কন্টেন্ট রাইট করেছে, হ্যাঁ, একটু দেখি বিষয়গুলো, একটু দেখেন ভালো করে, ওপেন করেন। এটা একটা ব্লগ লিখেছে, হ্যাঁ, চলুন ব্লগগুলো যদি একটু দেখি, ওদের কালার ভ্যারিয়েশনটাই এমন। এখানে একটা ইমেজ দিয়েছে, এটা কি টাইটেল, এই যে ইন্ট্রোডাকশন পার্ট দিয়েছে, এই যে H1 শুরু হয়ে গেছে, ভিতরে আরও সাব পয়েন্ট দিয়েছে। H1-এর ভেতরেও আরও কি থাকে, সাব পয়েন্ট থাকে কিছু, এই সাব পয়েন্টগুলো ব্যবহার করেছে এখানে, হ্যাঁ। আচ্ছা, সাব পয়েন্ট H2, এই যে দেখেন এইটার নাম্বার, এটা সেম H2, সব কিন্তু H2 ব্যবহার করেছে এখানে। এই দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারেন সব এগুলো H2, আর ভেতরে সাব পয়েন্টগুলো ব্যবহার করেছে, কনক্লুশন পয়েন্ট দিয়েছে, হ্যাঁ, কনক্লুশন পয়েন্টটাও থাকবে আমাদের এখানে। এভাবে করেই কিন্তু ব্লগ কন্টেন্ট রাইট করতে হয়, ঠিক আছে, যেভাবে আমরা করছি। এটা আমি দেখিয়ে দিলাম আপনাদের। এ কিন্তু র্যাঙ্কিংয়ে আছে ফার্স্ট পেজে। সো ও কিন্তু ফার্স্ট পজিশনে ফার্স্ট পেজে আছে, ফার্স্ট পজিশন না মানে সেকেন্ড পজিশনের ফার্স্ট পেজে কিন্তু আছে। সেই ব্লগ কন্টেন্ট আমি ওপেন করেছি। এইভাবেই কিন্তু আমরাও ব্লগ কন্টেন্ট রাইট করতেছি। এই যে দেখেন, চোখের সামনে দেখিয়ে দিলাম আপনাদেরকে। ধরেন এইটা আমাদের সাথে রিলেটেড, অপটিমাইজেশন, সোশ্যাল, কাস্টমার সার্ভিস, ইন্টারন্যাশনালি, এই জিনিসটা ধরেন আমাদের সাথে রিলেটেড। আমরা এই বিষয় সম্পর্কে আমাদের ইউজারদের, অডিয়েন্সদেরকে জানাতে চাই। আসেন, এটাকে কপি করলাম। এটা কি লিঙ্ক? এক্সটার্নাল লিঙ্ক, অর্থাৎ আমার ওয়েবসাইট থেকে না নিয়ে আমি আরও অন্য কারো ওয়েবসাইট থেকে অডিয়েন্সদেরকে জানানোর জন্য, ইউজারদেরকে জানানোর জন্য যেই লিঙ্কটা নিব সেটাই এক্সটার্নাল লিঙ্ক। আমার ওয়েবসাইট ছাড়া অন্য যে কোনো ওয়েবসাইট থেকে, হ্যাঁ। আচ্ছা, এখন আসেন, চলুন এক্সটার্নাল লিঙ্ক করে ফেলি। এক্সটার্নাল লিঙ্ক আর ইন্টারনাল লিঙ্ক একই কথা, করার সিস্টেম সেম। ধরেন এখানে আমি কিসে যে কোনো একটা ওয়ার্ড ইউজ করলাম, ধরেন এখানে পাবলিশিং, এইখানে এইটা আমার কিওয়ার্ড, এটাতে আমি এক্সটার্নাল লিঙ্ক করতে যাচ্ছি। লিঙ্কে ক্লিক করেন, লিঙ্কে ক্লিক করার পর এখানে লিঙ্ক প্রেস করেন, লিঙ্ক করেন, এই দেখেন লিঙ্ক কিন্তু হয়ে গেছে, এই যে লিঙ্ক কিন্তু হয়ে গেছে। এখন কি করব, এখন আমাদের ওপেন এ নিউ ট্যাব অপশনটা সিলেক্ট করব আর সেভ দিয়ে দেবো। ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক করার সিস্টেম সেম এক, জাস্ট ইন্টারনাল লিঙ্ক বলতে আমার ওয়েবসাইটের ভেতরের লিঙ্কটা দিব, এক্সটার্নাল লিঙ্ক বলতে আমার ওয়েবসাইটের বাইরের লিঙ্ক দিব, আর কোনো কাজ নেই এখানে, ঠিক আছে, এই দুইটাই কাজ। এটাকে বলছে ইন্টারনাল লিঙ্ক, এটাকে বলছে এক্সটার্নাল লিঙ্ক, ওকে। আচ্ছা, তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আমি আমার ওয়েবসাইট ছাড়া অন্য যে কারো ওয়েবসাইটের ওয়েব পেজটাকে যদি আমি বসিয়ে দিই এখানে লিঙ্কটা, তাহলে সেটাই হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক হবে। আর আমার ওয়েবসাইট থেকে যদি কোনো একটা ওয়েব পেজের ভেতর লিঙ্কটা করি সেটাকে ইন্টারনাল লিঙ্ক বলবো, আর এটাকে এক্সটার্নাল লিঙ্ক বলবো। আচ্ছা, এখন এখানে আপনাদের মনের ভিতরে আরও অনেক প্রশ্ন থাকতে পারে এক্সটার্নাল লিঙ্ক নিয়ে, যে ম্যাডাম এখানে তো আমি একটু বলে দিচ্ছি, আপনাদের কয়েকজনের ভেতরে এই প্রশ্নটা থাকতে পারে, অনেকজনের ভেতরেও থাকবে না, এটাই স্বাভাবিক বিষয়, সবাই ধরতে পারবেন না। তো এইখানে একটু বলি যে ম্যাডাম ইন্টারনাল লিঙ্ক করলেন, এখানে তো আমাদের সুবিধা আছে, এখানে আমার ওয়েবসাইটের ভিতরে আসতেছে, এসে আমার ওয়েবসাইটটাকে সময় দিচ্ছে। আর এখানে এক্সটার্নাল লিঙ্ক করার ফলে তো ইউজার ট্রাফিকরা তো অন্য ওয়েবসাইটে চলে যাচ্ছে, অন্য ওয়েবসাইটে যে অন্য ওয়েবসাইটের কন্টেন্ট পড়তেছে, ওদের ওয়েবসাইটে সময় দিচ্ছে, প্রয়োজনে আমার ওয়েবসাইটে আবার ঢুকতেছে, আবার প্রয়োজন হলে ঢুকতেছে না। তো সেক্ষেত্রে আসলে এক্সটার্নাল লিঙ্কটা কেন করলাম, বা এক্সটার্নাল লিঙ্কটা করাতে আমাদের কী সুবিধা হলো, এরকম কি প্রশ্ন আছে আপনাদের মনে? একটু বলেন তো। আমি কি বলার পরে বিষয়টা কি আরও বুঝতে পেরেছেন না, আছে কি না? এটার অ্যান্সারটা নেওয়ার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে অফিস এসিওর জন্য, কারণ এক্সটার্নাল লিঙ্কে লাভ কি বলছি, জাহিদ ইকবাল,
এক্সটার্নাল লিঙ্কে অনেক লাভ আছে। এই এক্সটার্নাল লিঙ্কটা নিয়ে আপনাদের একটু সাসপেন্স থাকতে হবে, সময় দিতে হবে, সেটা হচ্ছে আমাদের অফ পেজ এসইও পর্যন্ত এটার জন্য ওয়েট করতে হবে আমাদের। হ্যাঁ, তো আমি এখানে যতই বকবক করি আপনারা এই জিনিসগুলো বুঝবেন না। এটার জন্য আপনাদের 2টা ক্লাস আছে, এই এক্সটার্নাল লিঙ্ক, অফ পেজ এসইও, ব্যাক লিঙ্ক যেটাই বলেন না কেন এটার উপরে। সেই 2টা ক্লাসে আমি এই এক্সটার্নাল লিঙ্ক নিয়ে হিউজ কথাবার্তা বলবো, সেখানে এটা কমপ্লিট করে দিব। বাট অন পেজ এসইওর ভেতরে আমাদের ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক যে দিতে হয়, এই জিনিসটা আমি এইখানটায় কমপ্লিট করলাম। হ্যাঁ, এটার জন্য এক্সটার্নাল লিঙ্কের বিষয়টা এখানে নিয়ে আসতে হয়েছে আমাকে। ওকে, তাহলে একটু আমরা এখানে এমন কিছু না যে এক্সটার্নাল লিঙ্ক কীভাবে দিতে হয় আমরা জানি না ম্যাডাম, আমি দেখিয়ে দিলাম। বাকি ব্যাখ্যাগুলো আমরা অফ পেজ এসইওতে নিব। ঠিক আছে, দেখেন 70 স্কোর অলরেডি হয়ে গেছে, আর 10 লাগবে। 70 স্কোর অলরেডি হয়ে গেছে। ওকে, বুঝতে পারলাম 70 স্কোর হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এখন আমাদের যে কাজ করতে হবে 80 প্লাস নিতে হবে, রাইট? এখন 80 প্লাসের জন্য কি করতে হবে? আমাদের আরও কাজ আছে। কি কাজ আছে? শোনেন, একটু সময়টা একটু চেয়ে নিয়ে আজকে আরও 2টা জিনিস আমাকে দেখাইতেই হবে। সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, আরেকটা হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। কেউ লিভ নেবেন না, 10টা বেজে গেলেও লিভ নেবেন না। আমাদের সর্বোচ্চ হতে পারে 5 থেকে 7 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিট লাগতে পারে এক্সট্রা। কেউ লিভ নেবেন না, আমাকে কিন্তু বাড়ির কাজগুলো সাবমিট করতে হবে আপনাদের সবারই। সো একটু স্পেসিফিক আর্টিকেল লিঙ্ক করতে চাই, স্পেসিফিক আর্টিকেল লিঙ্ক করবেন, সমস্যা কি? ইউআরএল নিয়ে নেবেন, আমি তো দেখিয়ে দিয়েছি কিভাবে ইউআরএলটা নেবেন। এই যে একটু আগে যে আমি করলাম, এটা তাই স্পেসিফিক আর্টিকেলই আমি হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক করলাম। এই যে এখানে অনেকগুলো ট্যাব ওপেন হয়ে গেছে, তো আসলে দাঁড়ান আমি ট্যাবগুলো কাটি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা তো ব্লগ, এটা একটা স্পেসিফিক ব্লগ, দেখেন পুরো ফুললি একটা ব্লগ, কোনো সাইড না। তা এই যে ব্লগের লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে এই যে এটা ওপেন করছি, দেখেন আপনি এটা ক্লিক করেন। আমি এখানে আসি, এক্সটার্নাল লিঙ্কটা ক্লিক করি। কোথায়? এই যে আমাদের এক্সটার্নাল লিঙ্ক, দেখেন কি ইন্টারফেস দেখায়। এই যে সরাসরি ব্লগটা ওপেন হয়ে গেল। এই যে দেখেছেন ওদের সাইট না, সরাসরি ব্লগটা ওপেন হয়ে গেল। জাস্ট এই লিঙ্কটাকে কপি করব, বসিয়ে দিব, শেষ। আমরা তো এইটাই করব, বুঝতে পারছেন? আচ্ছা, আমি 10 মিনিট চাওয়ার সাথে সাথে দেখি আপনারা 3জন লিভ নিয়ে নিছেন, 3জন 4জন 41 জন ছিলেন, 37 জন হয়ে গেলেন, ব্যাপার কি? মা, মেন জিনিসগুলো তো এখনো বাকি আছে, কেউ লিভ নেবেন না, খবরদার। এগুলা কি অভ্যাস, এগুলা কি জিনিস বুঝলাম না। বলার সাথে সাথে 3-4 জন চলে গেলেন, উল্টা। এই জিনিসগুলোই সমস্যা, বুঝছেন? ম্যাক্সিমাম আপনারা যে কয়জন আছেন তাদেরকে বলছি না, যারা চলে যাচ্ছেন তাদেরকে বলছি। এগুলো ক্লাসের সব জিনিসই ইম্পর্টেন্ট, কোনো জিনিস এখানে লেস ইম্পর্টেন্ট না। হ্যাঁ, সবাই ক্লাসের মধ্যে মনোযোগী দিব। দেখেন, আসেন টেবিল অফ কন্টেন্ট নিয়ে কথা বলি এখন, চলুন। তারপর ইমেজ অপটিমাইজেশন আছে, টেবিল অফ কন্টেন্ট আগে শেষ করি। আচ্ছা, টেবিল অফ কন্টেন্টে চলে যাই। দেখেন একটু ইমেজে আসি, টেবিল অফ কন্টেন্ট বিষয়টা কি একটু চাই। টেবিল অফ কন্টেন্ট বলতে আমরা যদি নর্মাল কথা বলি তাহলে বলি যে সূচিপত্র বা এরকম কোনো কিছুকে বোঝায়, রাইট? আমরা যখন ছোটোকাল থেকে লেখাপড়া করে এসেছি আমরা দেখেছি আমাদের হচ্ছে ফ্রন্ট পেজের এখানে সূচিপত্র থাকতো। হ্যাঁ, সূচিপত্র থাকতো আমাদের কোনটা কি আছে, এবং আমরা সেই সূচিপত্র দেখে আমরা বুঝতে পারতাম যে এই পেজে গেলে এই জিনিসটা পাওয়া যাবে, রাইট? তো এখানে ব্লগের ভেতরে সূচিপত্রটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কেন ইম্পর্টেন্ট বিষয়, কেন এটাকে এত বেশি ইম্পর্টেন্ট বলছি সেটা চলে আসি। দেখেন, একটা কথা চিন্তা করেন তো একবার, যে আমরা একটা পুস্তক কিনেছি, আর কি প্রশ্ন করছেন? আমি প্রশ্ন নিব শেষের দিকে। H4 আর্টিকেল নিতে, H4 আর্টিকেল বলতে কি বোঝাচ্ছেন? মানে ওই প্যারাটা, শুধু ওই প্যারাটার কথা বলতেছেন? H4 দিয়ে যে আর্টিকেলটা প্রেস করছেন সেটার জন্য H4 আর্টিকেল শুধু যদি প্যারাটা চান, ওটার জন্য আপনাকে হচ্ছে পোস্টে যাবেন, পোস্টে থেকে অ্যাড এ নিউ পোস্টে যাবেন, ওই শুধু ওই প্যারাটা ওই পোস্টের মধ্যে নিয়ে পাবলিশ করবেন, ওই লিঙ্কটা বসিয়ে দিবেন, শেষ। পুরাটা না চাইলে শুধু যদি ওই প্যারা চান শুধু ওই প্যারাটা নিয়ে যাবেন, এভাবে করতে হবে। আপনার তো শুধু একটা
আর্টিকেল থেকে আপনি কি শুধু H4 প্যারা নিতে পারবেন বলেন? ওখান থেকে কিভাবে আলাদা করবেন? আলাদা করতে হলে তো আপনাকে কপি করতে হবে, দেন বসাইতে হবে, তারপরে আপনি আলাদা করতে পারবেন। এর আগে কি আপনি আলাদা করতে পারবেন? সে তো একটা সিকোয়েন্স মেনটেন করে আর্টিকেলটা রাইট করেছে, সেটা কিভাবে আপনি মাঝখান থেকে কেটে আলাদা করে আপনি বসাবেন? সেটার জন্য আপনাকে কপি করে আলাদা করে পোস্ট করে তারপর ওই লিঙ্কটাকে আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। বুঝতে পেরেছেন? নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন। ফুল পেজ নিতে হবে, রাইট রাইট, জি 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 অবশ্যই। হ্যাঁ, তারপর আপনি যতটুকু যেটা চান সেটা নিতে পারবেন ওখান থেকে, এভাবে করে করতে হবে। বুঝতে পেরেছেন? ওকে, আসেন টেবিল অফ কন্টেন্টে একটু চলে যায় প্লিজ। সো যেটা বলছিলাম এখানে, তো আপনারা যদি একবার চিন্তা করেন যে আপনি কোনো একটা বই পুস্তক কিনেছেন, সেটার সামনে টেবিল অফ কন্টেন্টটা নেই, সূচিপত্র নেই, আপনি কিভাবে বুঝবেন যে আসলে আপনি যে কোশ্চেনের টা খুঁজতেছেন সেটা এই বইয়ের মধ্যে আছে কিনা? আপনি চ্যাপ্টার ওয়াইজ ঢুকে প্রত্যেকটা পেজ উল্টে উল্টে আপনি এখন দেখতে যাবেন, এটা আপনার কাছে কতটা বোরিং লাগবে একবার কল্পনা করে দেখেন তো, কতটা বিরক্তকর লাগবে না বিষয়টা? এই জিনিসটা যদি আপনার কাছে বিরক্তকর মনে হয়ে থাকে, তাহলে একবার চিন্তা করে দেখেন তো আপনার ট্রাফিক, আপনার ইউজার যারা আছে তাদের কাছে এই বিষয়টাও কতটুকু বিরক্তকর লাগবে যখন আপনি একটা কন্টেন্ট রাইট করছেন, সে কন্টেন্টটা 2000-3000 ওয়ার্ডের একটা বড় কন্টেন্ট, এখন সে পুরো কন্টেন্ট পড়তে চায় না, সে এইখানে কন্টেন্টটার ভিতরে কোনো একটা স্পেসিফিক তথ্য বা কোনো একটা জিনিসের জন্য আপনার এই ওয়েবসাইটে এসেছে। এখন এই ওয়েবসাইটে আসার পর সে কি করবে? সে কি আপনার এই পুরো কন্টেন্ট পড়বে, পুরো হেডলাইন পড়তে পড়তে থাকবে, এটা করবে সেটা করবে না? ইউজাররা, ট্রাফিকরা যে জিনিসটা চায়, শর্টকাট ওয়ে চায় এবং ইউজার ফ্রেন্ডলি ব্যবহার চায়, আপনার ওয়েবসাইটটা সাজানো গোছানো চায়, ঢুকেই যেন আপনার মতো করে সে সব কিছু কিন্তু দেখতে পায়, এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা ট্রাফিক, প্রত্যেকটা ইউজাররা চায়। আমি এর আগেও আপনাদেরকে এই উদাহরণটা দিয়েছিলাম যে দেখেন, আমরা ধরুন ওয়েবসাইট কিনতে যাচ্ছি, এখন সে ওয়েবসাইটটাকে আমি ওপেন করলাম সাইটকে, কিন্তু আমি ঢুকেই বুঝতে পারতেছি না আসলে আমি কি করব। আমি তো নতুন, আমি তো জীবনে কোনো দিন ওয়েবসাইটে কিনিনি, আমাকে কি করতে হবে আমি কিছুই জানি না। তো সেক্ষেত্রে ওকে অবশ্যই অবশ্যই ইউজার ফ্রেন্ডলি বানাতে হবে। তো ওর ইন্টারফেসটাই এমন হবে শুরুর দিকের যে ও ঢুকেই বুঝে যাবে যে আমাকে কি করতে হবে এখানে। তো এইটা আমাদের সবার জন্য খুবই জরুরি। তো একজন ইউজার যদি এসে দেখে যে না, আমার টেবিল অফ কন্টেন্টটা রেডি আছে, টেবিল অফ কন্টেন্ট মিনস বলতে আমার এই পুরোটা ব্লগ ওয়েবসাইটের ভেতরে কি কি বিষয় আমি এখানে অ্যাড করেছি, কি কি বিষয় এখানে বলছি, এটা যদি একটা হেডিং আকারে, একটা টেবিল অফ কন্টেন্ট আকারে সে যদি পেয়ে যায়, তাহলে তো সে ওই জাস্ট খালি হেডিংগুলো পড়লেই বোঝা যাবে যে এটার ভেতরে আমি যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা আছে কি নেই। তো এইখানে দেখেন, আমি এইখানে যে ডেসক্রিপশনগুলো লিখছি, এই ডেসক্রিপশনগুলো কীভাবে লিখছি? এই ডেসক্রিপশনগুলো কিন্তু আমি এই হেডিংয়ের আন্ডারে লিখছি, অর্থাৎ এই হেডিংটা যে বিষয় নিয়ে কথা বলছে সেই বিষয় নিয়েই কিন্তু এটা ডেসক্রাইব করা হয়েছে, রাইট? তো এই হেডিংগুলোরও যদি আমি টেবিল অফ কন্টেন্ট রেডি করে ফেলি, তাহলে একজন ইউজার ট্রাফিক এসে এই হেডিংগুলো পড়লেই বোঝা যাবে যে আমার এখানে কি কি জিনিস উল্লেখ করা আছে, তার যেই জিনিসটা লাগবে সেই জিনিসটা এখানে আছে কিনা, বা সেই ব্লগ কন্টেন্টটা পড়ে মজা পাবে কিনা, এই রিলেটেড হেডিংগুলো আছে কিনা। যেরকম দেখেন, আপনারা যখন ওরিয়েন্টেশন ক্লাসে আসছেন, ম্যাডাম কী কী শিখাবেন, কী করবেন, প্লিজ মডেলগুলো দিয়ে দেন, আমরা মডেলটা দেখতে চাই কী কী আছে নাই। এটা কি কিউরিসিটি না আপনাদের ভেতরে, যে আমি দেখতে চাই মডেলের কী কী আছে, আমি আসলে কী কী শিখবো, আমার জন্য বেটার হবে সেই জিনিসটা। তো প্রত্যেকটা ট্রাফিকেরও এটাও কিউরিসিটি, সে এই ব্লগ কন্টেন্টে এসে আগে দেখতে চায় যে এটার ভেতর কী জিনিস আছে, ওর এটা কাজে লাগবে কিনা, পড়ে সেই জিনিসটাকে নিতে চায়। তো এই জন্য টেবিল অফ কন্টেন্টটা আমাদের সবার জন্য খুবই জরুরি। টেবিল অফ কন্টেন্টটা কোথায় করব? টেবিল অফ কন্টেন্টটা হেডিংয়ের পরে যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনের পরেই, ডেসক্রিপশন না, ইন্ট্রোডাকশন পার্ট যে আছে, এই ইন্ট্রোডাকশন পার্টের পরেই এই জায়গাটায় টেবিল অফ কন্টেন্টটা করবেন। হ্যাঁ, তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ওয়েট এই প্লাস বাটনে ক্লিক করতে হবে। প্লাস বাটনে ক্লিক করার পর আমাদেরকে এখানটায় টেবিল অফ কন্টেন্ট লিখতে হবে। এই যে দেখেন, টেবিল অফ কন্টেন্ট বাই র্যাঙ্ক ম্যাথ, দেখতে পাচ্ছি সবাই? টেবিল অফ কন্টেন্ট বাই র্যাঙ্ক ম্যাথ। ওকে,
কিছুই করতে হবে না, জাস্ট আপনি যে জিনিসটা লাগবে এই জিনিসটা এখানে টাইপ করবেন। টাইপ করলেই দেখবেন টেবিল অফ কন্টেন্ট এখানে অটোই চলে আসবে আপনার এখানে। তো টেবিল অফ কন্টেন্ট বাই র্যাঙ্ক ম্যাথ, কারণ র্যাঙ্ক ম্যাথ দিয়ে যেহেতু করছে এই জন্য র্যাঙ্ক ম্যাথ শব্দটা আসছে এখানে। আমরা জাস্ট খালি টেবিল অফ কন্টেন্ট বাই র্যাঙ্ক ম্যাথে ক্লিক করব। সবাই যার যার স্ক্রিনের দিকে তাকান, এখন কিন্তু স্ক্রিনের দিকে তাকাবেন, চোখ সরাবেন, দেখবেন যে কাজ হয়ে গেছে। একটু তাকান সবাই, টেবিল অফ কন্টেন্ট বাই র্যাঙ্ক ম্যাথ ক্লিক করলাম। এই যে টেবিল অফ কন্টেন্ট বাই র্যাঙ্ক ম্যাথের মধ্যে আমাদের এই জিনিসগুলো চলে আসবে। এই জিনিসটা এইভাবে আসলো কেন? ওয়েট দাঁড়ান, এটা টাইটেল আকারে চলে আসলো কেন? কোনোভাবেই টাইটেল আকারে আসার কথা না। ওয়েট ওয়েট ওয়েট, এই যে মানে অনেক দিন পরে ওয়েবসাইটগুলোর মধ্যে ধরলে যা হয় বুঝছেন, দেখাচ্ছি দাঁড়ান। এটা এভাবে আসবে না, টেবিল অফ কন্টেন্ট অটোই চলে আসবে। আচ্ছা, এখানে কলাম করতে বলতেছে অথবা গ্রুপ করতে বলতেছে, এগুলো কিছুই লাগবে না আমার। এটা আপনাকে করতে বলতেছে, এইভাবে করবেন নাকি এইভাবে করবেন না কিভাবে করবেন সেটা জানতে চাচ্ছে। আপনি কিন্তু টেবিল অফ কন্টেন্টটা আপনার মতো করে এখানে সাজাতে পারেন অথবা ডিরেক্ট দিতে পারেন। আমি আপনাদেরকে ডিরেক্টই দেখাইতে যাচ্ছি, দাঁড়ান ওয়েট। দেখেন এখান থেকে কিন্তু টেবিল আকারে বানাতে পারেন। এখানে একটু লিখি টেবিল, এই দেখেন টেবিল অফ কন্টেন্ট অলরেডি একবারে অ্যাপ্লাই করে দিচ্ছে এই জন্য এমন দেখাচ্ছে। আচ্ছা, এটা আপনারা করেন দেখবেন চলে আসবে। এখানে আমি অনেক দিন পরে ঢুকছি তো ফ্রিতে, একটু ঝামেলা করতেছে, বুঝতে পারছেন। আমি চাইলে অনেক কিছু পারতেছি না আপনাদেরকে দেখাইতে। আচ্ছা, প্যারা নিয়েন না, এটা আমি রবিবারে তো ক্লাস, আমার এর মধ্যে ওয়েবসাইট ঠিক হয়ে যাচ্ছে, আমি প্রয়োজনে ইয়ে দিয়ে দেবো। আচ্ছা, আমি একটু বলি আপনাদের বিষয়টা কি। আপনারা জাস্ট খালি প্লাসে যাবেন, টেবিল অফ কন্টেন্টে ক্লিক করবেন, দেখবেন এইগুলো সব টেবিল অফ কন্টেন্ট হয়ে গেছে, এগুলো সব টেবিল অফ কন্টেন্ট হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট নর্মাল ওয়ে। আচ্ছা, আরেকটা বিষয়, টেবিল অফ কন্টেন্ট চাইলে প্লাগিংও নামাতে পারেন আপনারা। হ্যাঁ, প্লাগিংয়ে যে আমি কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি, আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন ভিডিও অলরেডি দেওয়া আছে আপনাদের এখানে। দেখেন স্টুডেন্টের প্রবলেমের অভাব নাই, যখনই খুলবো দেখবেন যে স্টুডেন্টের প্রবলেম ভুরি ভুরি বসে আছে এখানে। প্রতিদিন যে কয়শো স্টুডেন্টের সার্ভিস দিতে হয় বলার বাইরে। আপনারা তো মনে করেন যে আমরা আমাদের মেসেজ দেন অথবা আমরা সিন করি না কি করি, সারাদিন এগুলোই করতে থাকি আপনাদেরকে নিয়ে। মানে ঘুমাইতে গিয়েও কোনো শান্তি না, দেখবেন মোবাইল হাতে থাকে, সব সময় টাইপ করতে করতে শুইতে হয়, উঠেই মোবাইল। আচ্ছা, এই যে দেখেন আমি এই যে এক্সট্রা র্যাঙ্ক ম্যাথ ভিডিও এই যে দেওয়া আছে, কিন্তু কীভাবে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করবেন এটার ভিতরে দেওয়া আছে পুরো ফুল ভিডিওটা, এটা তো আর কেটে দেওয়া সম্ভব না, আপনারা একটু টেনে টেনে দেখে নেবেন এটা। হ্যাঁ, আচ্ছা, আর টেবিল অফ কন্টেন্টের যে বিষয়টা বুঝে আমি রবিবারে জাস্ট পুরো অন পেজ এসিও করে দেখাবো, তো টেবিল অফ কন্টেন্টটাও করে দেখাই দেবো। আমার এমনিও রবিবারের আগে আমার ওয়েবসাইটটা এমনিও লাগবে। হ্যাঁ, সো এমনি রেডি হয়ে যাবে ওয়েবসাইট, অসুবিধা নেই। আসেন একটু দেখেন। তো নর্মাল ওয়ে টেবিল অফ কন্টেন্টটা জাস্ট ক্লিক করবেন, আপনারা দেখবেন টেবিল অফ কন্টেন্ট প্রত্যেকটা প্যারা প্যারা আকারে কিন্তু চলে আসছে, একটা এখানে চলে আসবে। আচ্ছা, এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমাদের ইমেজ অপটিমাইজেশন। একটু যদি চলে যাই, ধরেন এসইও লিখলাম, আমি কিন্তু 10 মিনিট আপনাদের থেকে চেয়ে নিচ্ছি আগেই, কেউ কিন্তু লিভ নেবেন না, বারবার রিকোয়েস্ট করছি, বারবার কিন্তু এই জিনিসগুলো দেখাবো না। আমি কিন্তু রবিবারে অন পেজ এসইও ফুল করব, কিন্তু ফুল করে আমি দেখাবো, আমি কিন্তু ডিটেলস কোনো কথা বলবো না। আপনারা জিজ্ঞেস করলেও কিন্তু ডিটেলস জানতে পারবেন না, আমি বলে দিলাম। প্রবলেম একটা জিনিস আর ডিটেলস জানা আর একটা জিনিস। কোশ্চেন করলেই বুঝে যাবো যে আপনারা কি ডিটেলস জানতে চান নাকি প্রবলেম সলভ করতে যাচ্ছেন। দেখেন একটু খেয়াল করি, ধরেন এখানে এসইও একটা কিওয়ার্ড প্রেস করেছে। হ্যাঁ, তো এসইও রিলেটেড যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আমাদের এখানে চলে আসছে। ইমেজগুলো কিভাবে আসছে বলেন তো? নিশ্চয়ই এই ইমেজগুলোকে এসইও করা হয়েছে, নিশ্চয়ই এই ইমেজগুলোকে র্যাঙ্কিংয়ে নেওয়া হয়েছে। এই প্রত্যেকটা ইমেজ আসছে কোত্থেকে? ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট ছাড়া কি আমরা এই ইমেজগুলো কোথাও থেকে পাবো? কোথাও থেকে কিন্তু এই ইমেজগুলো ওয়েবসাইট ছাড়া পাবো না, রাইট? সো আমাদের ওয়েবসাইটের ভেতরে আমরা যে ইমেজগুলোকে ব্যবহার করেছি সেই ইমেজগুলোই কি হয়েছে? ইন্ডেক্সিং হয়েছে। আলাদা করে কিন্তু ইমেজ ভিডিও সব কিছু ইন্ডেক্সিং হয়। তো এই যে দেখেন, আমি যদি ভিডিওতে যাই, এই যে দেখেন এই এসইও রিলেটেড যে ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিও দেখতে পাবেন। হ্যাঁ,
এগুলো কি হয়েছে আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু আসছে। আমরা আমাদের ওয়েবসাইটে কি ব্যবহার করতে পারি, আমরা আমাদের ওয়েবসাইটে চাইলে ইমেজ ব্যবহার করতে পারি, আমরা আমাদের ওয়েবসাইটে চাইলে ভিডিও ব্যবহার করতে পারি, রাইট? আমার খুশি, যেটা খুশি সেটা ব্যবহার করতে পারি। ইমেজ হলে ইমেজ, ভিডিও হলে ভিডিও। আচ্ছা, তো এখন ইমেজ ব্যবহার করি বা ভিডিও ব্যবহার করি বা যেটাই ব্যবহার করি, সেটাকে অবশ্যই ইন্ডেক্সিং করতে হবে, সেটাকে অবশ্যই র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে হবে। তো তাইলে আমাদেরকে কি করতে হবে, ইমেজ অপটিমাইজেশন করতে হবে, ইমেজ এসইও করতে হবে। ওকে, ইমেজের হচ্ছে ইন্টারনাল লিঙ্কের, সরি ইন্টারনাল লিঙ্ক না, ইমেজ অপটিমাইজেশন করতে হবে। এখন এইগুলো কাজ আসলে আমরা কিভাবে করতে পারি? হ্যাঁ, তো এইগুলো কাজের আগে এই ইমেজগুলো কোথায় থাকে সেটাতে আমি যদি চলে যাই, ইমেজগুলো থাকে মিডিয়া প্লেয়ারে। আমাকে আবার যাইতে হবে এটার ভেতরে, আমি একটু যাই আবার। না, লিভ নিতে চাচ্ছি না, ক্যান্সেল করেন। আমি তখন ওপেন এই যে এটা, দাঁড়ান একটু ওপেন করে নিই। অ্যাডমিন প্যানেলে একটু যেতে হবে, আবার একটু অ্যাডমিন প্যানেলে যাই আবার। একটু ভালো করে আসুক। আচ্ছা, এখন এই ইমেজগুলো কোথায় থাকে আমার ওয়েবসাইটের? ইমেজগুলো ওয়েবসাইটের মিডিয়াতে থাকে। মিডিয়া যদি যাই, মিডিয়া লাইব্রেরি, হ্যাঁ, মিডিয়া লাইব্রেরির ভেতরে আমাদের ওয়েবসাইটের যে ইমেজগুলো আছে সব মিডিয়া লাইব্রেরিতে পেয়ে যাবে। একটু যদি ওপেন হয়, ইস্যুর জন্য একটু সময় নিচ্ছে না, ক্লিক করার সাথে সাথে ওপেন হয়ে যাবে। হ্যাঁ, বাহ, আচ্ছা, মিডিয়া লাইব্রেরিতে আপনারা ক্লিক করেন, মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করলেই আপনাদের ইমেজগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, একটু কাহিনী করতেছে, যাই হোক। এই জন্য দেখছেন, এই যে ফ্রি ওয়েবসাইট কি আপনি যেভাবে খুশি সেভাবে চালাতে পারবেন। অনেকদিন পরে ওপেন করেছি তো একটু রং ঢং একটু বাইরে গেছে ওর আর কি, আর একটু আপডেটও দিতে হবে, এটার জন্য এত কাহিনী করতেছে, আর কিছুই না। আচ্ছা, বাদ দেন। ইমেজ মিডিয়া প্লেয়ারে ঢুকেন, ঢুকে দেখেন যে আপনার প্রত্যেকটা ইমেজ আছে। হ্যাঁ, ওখানে তো আমরা একটু ইমেজ অপটিমাইজেশন একটু চলে যাই, আসেন। এখান থেকে আমরা যে কোনো যদি এখান থেকে ইমেজ নেই, ইমেজের এক একটা বিষয় আছে, যেরকম ধরেন ইমেজের পিক্সেল কত সাইজ বাই কত সাইজ হবে, আপনার ইমেজের কিছু রেজুলেশন আছে। আপনি আপনার ওয়েবসাইটে ইমেজ পোস্ট করবেন, এখন ওই ইমেজের যদি আপনার রেজুলেশন অনেক বেশি থাকে, যেটা আসলে আপনার ওয়েবসাইটটা বেয়ার করতে পারবে না, ওয়েবসাইট নিতে পারবে না। হ্যাঁ, তো এরকম যদি বিষয়গুলো থেকে থাকে তাহলে সেটাকে কম্প্রেস করতে হয়। হ্যাঁ, তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজকে প্রথমে আগে কম্প্রেস করে নিতে হবে, অর্থাৎ তার মতো করে তাকে বুঝাই নিতে হবে, তারপরে আমাদেরকে কাজ করতে হবে। যদি আমি চলে যাই এখানে লিখি যে ইমেজের বিষয়টা যদি বলি, ইমেজ নিয়ে আরও যদি কিছু থাকে আমি নেক্সট ক্লাসে বোঝাই দিব, আপনারা এটা নিয়ে টেনশন করবেন না, আমার মাথায় সব কিছুই থাকে, আমার যা যা করার আমি সেটা করে ফেলবো। দেখেন, ইমেজ কম্প্রেসর যদি আমি যাই, এখানে ইমেজ কম্প্রেসর অনেকগুলো টুল আপনারা এখানে পাবেন। তো সেক্ষেত্রে আপনারা যে কোনো টুলস যদি ওপেন করেন তাহলে ইমেজ কীভাবে কম্প্রেস করবেন সেটা আপনারা পেয়ে যাবেন। এখন ইমেজ কম্প্রেসের জন্য আমরা কিছু ফ্রি টুলস যদি ব্যবহার করতে চাই, এখানে ফ্রি আছে। কোনোগুলো কয়েকটা যদি ওপেন করি এখান থেকে, কয়েকটা ওপেন করে আসেন। এটাকে ডাউনলোড দিয়েছি না?
ওপেন করি কয়েকটা। আপনার হচ্ছে এইখানটায় কম্প্রেসের জন্য সিলেক্ট ইমেজ, আপনার সিলেক্ট ইমেজে চলে যাবেন। অনেকগুলো টুল আপনারা এখানে পাবেন, হ্যাঁ আপনার মতো করে আপনি সিলেক্ট করবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে কোনো একটা ইমেজ সিলেক্ট করি। একটু আসুক, এই যে এখানে একটা আসেন। ওরা বলছে যে অরিজিনাল ছিল 12.19 KB, আমার এখানে করার কম্প্রেস করে নিয়েছে 7.01 KB। হ্যাঁ, তো এই জায়গাটায় অটোই কম্প্রেস করে ফেলবে। আপনাদের কম্প্রেসর অনেকগুলো টুল এখানে পাবেন, যে কোনো টুল ব্যবহার করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এইটাকে বলছে কম্প্রেস করা। তো এই কম্প্রেসটা করলে কি হবে, তারা আপনাকে ইমেজটাকে কম্প্রেসিং করে দিবে, অর্থাৎ এইগুলো এসইওর আপলোডের জন্যই আসলে এই কম্প্রেস টুলগুলোকে ব্যবহার করা হয়ে থাকে, এটাকে বলা হয়ে থাকে ইমেজ কম্প্রেস করা। হ্যাঁ, তো এইটা আপনি কি করতে পারেন, কম্প্রেস করতে পারেন। কম্প্রেস করার পর এই যে আপনার ডাউনলোড ইমেজে যে ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এই যে দেখেন ইমেজ অলরেডি ডাউন। কোথায় আছে যদি যাই, এই যে আপনার ইমেজটা কিন্তু অলরেডি ডাউনলোড, এখানে আসেন, এই যে ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন ইমেজ কি হয়ে গেছে, কম্প্রেস করা হয়ে গেছে। ইমেজ কম্প্রেস করার পরে এই ইমেজটা কিন্তু আমরা কোথায় বসাবো, ইমেজটা বসাবো আমাদের এইখানটায়, যে এই ইমেজটাকে কিন্তু বসাইতে হবে। এখন আসেন, আপনি যেই জায়গায় ইমেজ বসাইতে চান সেখানে বসাইতে পারেন। ধরেন আমি ইমেজ এখানে বসাতে চাই, জাস্ট খালি কার্সর রাখলেই দেখবেন এরকম একটা প্লাস চিহ্ন চলে আসবে, কার্সর রাখলেই এরকম একটা প্লাস চিহ্ন চলে আসবে। আমি যদি এখানে যাই, এখানে ইমেজে চলে যাব, কোথায় যাব, ইমেজে ক্লিক করেন, আপলোড মিডিয়া লাইব্রেরি। আপনি কোত্থেকে ইনস্ট্যান্ট ফ্রম ইউআরএল, কোনো ইউআরএল থেকে আপনি নিতে চাচ্ছেন, আপলোড দিতে যাচ্ছেন, অথবা মিডিয়া লাইব্রেরিতে চলে যাচ্ছেন। আমি তো মিডিয়া লাইব্রেরিটা ওপেন করতে পারি নাই, আমি মিডিয়া লাইব্রেরিতে নেক্সট ক্লাসে আপনাদের দেখাই দেবো, যখন ফুললি অন পেজ নিয়ে কথা বলবো তখন দেখাই দেবো। তো মিডিয়া লাইব্রেরি থেকে আপাতত যাচ্ছি, আপলোডে যদি যাই, চলুন আপলোডে চলে যাই। আপলোড দিলাম, আপলোড দেওয়ার পরে এই যে আমাদের যে ইমেজটা ছিল সেই ইমেজটাই যাব। এই যে কম্প্রেস যেটা করা হয়েছে অলরেডি সেটা নিলাম, হয়ে গেল, ওকে। এই যে দেখেন, আপনারা কিন্তু যে কোনোটা নিতে পারেন, নাম নিতে পারেন, এই যে আপনারা যেভাবে চান সেভাবে ইমেজটাকে কিন্তু রাখতে পারেন। এই যে এই অপশনটাতে ক্লিক করবেন, এই অপশনটাকে ক্লিক করলে পেয়ে যাবেন যে ফুল, আপনি এঙ্গেল লেফটে রাখবেন কিনা, আপনি সেন্টারে রাখবেন কিনা ইমেজটা। আপনি চাইলে কিন্তু এটাকে এই যে বড় করতে পারেন, দেখেন আমি দেখা যাচ্ছে, আরও ছোট করতে পারেন, আরও বড় করতে পারেন। ইমেজটা কম্প্রেস করার পরে আপনার খুশি মতো আপনি কাজ করতে পারেন, এটা কিন্তু বুঝে কাজ করতে হবে। হ্যাঁ, ইমেজটা অবশ্যই ভালো থাকতে হবে, এরকম কোনো ইমেজ ব্যবহার করা যাবে না যে ইমেজটা খুব দ্রুত ফেটে যাচ্ছে, বোঝা যাচ্ছে না, এই যে দেখেন ফেটে যাচ্ছে কিন্তু ইমেজটা। হ্যাঁ, সো এত বড় কিন্তু করা যাবে না। তো আপনার খুশি, আপনি সেন্টারে রাখেন, আপনি লেফটে রাখেন, আপনি রাইটে রাখেন, আপনি ফুল স্ক্রিন করে দেন অথবা ডানে রাখেন, আপনার খুশি, আপনার ইচ্ছা মতো করবেন আপনি এখানে। হ্যাঁ, তো ইমেজটা এখানে কি করতে হবে, এখানে বসাই দিতে হবে। কিন্তু এখানে একটা কথা আছে, ইমেজ বসিয়ে দিলাম, সব করলাম, কিন্তু ইমেজটা কিন্তু এসইও করা হয়নি। অর্থাৎ এই ইমেজটা, যে ইমেজটা আমি নিব, সেই ইমেজটা এসইও করার মাধ্যম হচ্ছে যে আসলে কোন ইমেজটা আমি ডিজাইন করলে আমার এই ইমেজটা র্যাঙ্কিংয়ে আসবে। আমি যেই ইমেজটার উপরে কনসেপ্টটাকে নিচ্ছি সেই ইমেজটা আসলে এখানে যে আমি এসইও লিখেছিলাম, এসইও লিখে যে ইমেজটা আমি নিয়েছিলাম, আমি যদি যাই ইমেজগুলো, এই যে
আসলে কি টাইপের ডিজাইনগুলো র্যাঙ্কিংয়ে আছে এটা প্রথমে আগে আমাকে অ্যানালাইসিস করে আমার ডিজাইনারকে ডিজাইন দিতে হবে। ও ওর মতো করে ইউনিক ডিজাইনটা আপনাকে কমপ্লিট করে দিবে। দেওয়ার পরে আমাকে এখানে কিন্তু ইমেজের মধ্যে আরও কাজ আছে। আমার গুগলের ক্রাউডারকে বোঝাতে হবে যে ইমেজটাকে ইন্ডেক্সিং করতে হবে। তো সেক্ষেত্রে আমাকে এখানে ইমেজ অপটিমাইজেশন করে ফেলতে হবে। ওকে, তো এই আপনাদের একটু লিঙ্কটা আগে দিয়ে নিই, দাঁড়ান অ্যাটেন্ডেন্সের পরে আপনারা দেখা যাবে এক দুইজন করে বের হয়ে গেছেন, আমার আর অ্যাটেন্ডেন্সগুলো নেওয়া হয়নি। দাঁড়ান 10টা বাজে তো একটু অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা দিই, তারপর আর সমাপ্তি করছি। দাঁড়ান আপনার তো এক না, আমার নেট স্লো না নাইমুর রহমান, আমার নেট স্লো না, আমার নেট ঠিক আছে, এটার জন্য এমন করছে না। র্যাঙ্কম্যান ইনস্টল করা দেখায়নি, ক্লাসটা পুরো যদি আপনি করে থাকেন তাহলে দেখেছেন। হ্যাঁ, ওই কথাগুলো বলেছি অলরেডি, আমি আপনাদের ভিডিওটা দিয়ে দিয়েছি, একটুখানি আপনারা কষ্ট করে ভিডিওটা দেখবেন। হ্যাঁ, একটু আসি, যে একটু আগে দেখাই দিলাম যে ভিডিওটা দিয়েছি, ওই ভিডিওর মধ্যে কীভাবে র্যাঙ্কম্যান ইনস্টল করবেন সেটা দেখিয়ে দেওয়া আছে, একটু কষ্ট করে দেখতে হবে আপনাদেরকে। আচ্ছা একটু আসি, ফুল অ্যান্ড ফাইনাল একটা শেষ করি আপনাদের সাথে, তারপরে বাকি কথা বলতেছি। দেখেন আপনাদের ইমেজ নিয়ে আরও কিছু কাজ আছে। হ্যাঁ, আমি যেটা করব নেক্সট ক্লাসে, ওই ফুললি যখন অন পেজ এসইওটা করাবো তখন আমি আপনাদেরকে ইমেজের যে বাকি 50% কাজ এখন ইমেজের রয়ে গেছে আপনাদের। হ্যাঁ, তো এইখানে ইমেজের আরও কিছু বিষয় আছে, 5 মিনিট লাগবে, 5-10 মিনিট লাগবে এটা নিয়ে কথা বলতে। তো যখন ফুললি অন পেজ এসইও করে আমি ইমেজটাকে আপলোড দিব অন পেজের ভেতরে, তখন দেখবেন যে ইমেজ নিয়ে যে কথাগুলো ছিল সেটা ফুলফিল করে ফেলবো আপনাদের, আর টেবিল অফ কন্টেন্টটাও দেখাই দিব একদম। তাহলে দুইটা জিনিস বাকি রইলো, সেটা হচ্ছে কি টেবিল অফ কন্টেন্টটা অ্যাপ্লাই করে দেখানো, যে কীভাবে অ্যাপ্লাই করব আর কেমন দেখা যায় অ্যাপ্লাই করার পর। আর ইমেজটা আমি অলরেডি অ্যাপ্লাই করে দেখিয়ে দিয়েছি, কিন্তু ইমেজের আরও 50% কাজ বাকি আছে যেটা আমাদের ব্যাকএন্ডে করতে হবে। হ্যাঁ, তো ব্যাকএন্ডের কাজ আছে। এই ইমেজ যতই আপনি এখানে বসায় দেন, যা খুশি তাই করেন, কোনো লাভ হবে না যত পর্যন্ত আমি আমার ইমেজ বিষয়গুলো নিয়ে ব্যাকএন্ডে কাজ না করবো। হ্যাঁ, অর্থাৎ আমার গুগলের ক্রাউডারকে যত পর্যন্ত না বোঝাবো যে এই ইমেজের ইমেজ ট্যাগ হচ্ছে এটা, তত পর্যন্ত কিন্তু কাজ হবে না। হ্যাঁ, তো এই ইমেজ ট্যাগটা আমাকে বসাইতে হবে। তো এই ইমেজ ট্যাগের বিষয়গুলো আরও যা যা আছে সেগুলো আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে অন পেজ এসইওর মধ্যে দেখাই দেব। ওকে, আচ্ছা এখন আমাকে একটু প্রশ্ন উত্তর দেন, সেটা হচ্ছে আজকের ক্লাস রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকলে একটু ঝটপট প্রশ্নটা করে ফেলি। এটার জন্য আমি ইমেজ ট্যাগটা এখন দেখালাম না, মাইক্রোফোন অন করেছি, একটু ঝটপট অ্যান্সার কোশ্চেনটা করেন। একটু চ্যাট বক্সে লিখেন না, চ্যাট বক্সে দেখা যায় পড়তে পড়তে সময় লাগে। হ্যাঁ জি ম্যাম, যেটা বলছি সেটা হলো যে এই যে পার্সেন্টেজটা এখন আপনার 72 তে আসছে, এটা তো আপনি সময় নিয়ে আপনাদের ডিটেইলসে দেখাইতেন, একটু যদি রিক্যাপ করে দিতেন যে হলো এটাই আসছে, কি বলে আমরা হলো কিওয়ার্ড দিলাম, কিওয়ার্ডে আসছে এত, কেয়ার দেওয়ার পর মানে সিকোয়েন্সটা কিওয়ার্ড দেব, এবার কি কি করব সেটা। নাইম, আপনি কি ক্লাস করেন না মনোযোগ দিয়ে? আমি বুঝি না আপনার কোশ্চেনগুলো এমন থাকে কেন। আমি প্রত্যেকটাই দেখাই দিছি, আপনি ভিডিও দেখেন ভালো করে। আমি প্রত্যেকটা গত ক্লাসেও দেখাইছি, দেখেন কিওয়ার্ড আসার পরে দেওয়ার পর 4 আসছে, আমি হেডিং এখানে ইন্ট্রোডাকশন পার্ট দিয়েছি, তারপর 8 আসছে, অবশ্যই দেখাইছি, আপনি ভিডিও দেখেন ভালো করে। আজকেও তো বারবার প্রত্যেকটা পার্ট দেখালাম আর বারবার বলতেছি দেখেন স্কোরের দিকে তাকান, দেখেন স্কোরগুলো আসতেছে, এক একটা পার্ট বসাচ্ছি আর স্কোরের কথা বলছি, এক একটা পার্ট দেখাচ্ছি আর স্কোরের কথা বলছি। আপনি ভিডিওটা দেখেন নাইম, দেখবেন যে আমি বারবার এই কথাগুলো বলেছি। হ্যাঁ, আপনি হয়তো খেয়াল করেননি বিষয়টা।
দেখেন আমি বলেছি বারবার, অবশ্যই স্কোরটা তো আমাদের আসল। এক একটা পার্ট বসানোর পরে কিভাবে স্কোরগুলো মানে বাড়ছে সেটা তো অবশ্যই আমাকে বলতে হবে। হ্যাঁ, আমি এগুলো বলেছি, আপনি একটু দেখেন নাইম। আরও কোশ্চেন করেন, অসুবিধা নাই নাইম, আর কোশ্চেন থাকলে করেন। হুম, আর কোশ্চেন নাই নাইম? আচ্ছা ম্যাম, এই মুহূর্তে করতে চাচ্ছি না। না না না, কেন আপনি রাগ করলেন? আমি বললাম যে নাইম। জি না ম্যাম, সময় শেষ হয়ে আসছে তাই। না, আর শেষের জন্য অনেক না, কিছু আমি ক্লাস আছে। প্রয়োজনে আরও 10 মিনিট ক্লাস নিব, কোনো সমস্যা নাই। আপনি কোশ্চেন করেন, আমি কোশ্চেনের জন্যই তো রেখেছি। জি ম্যাম, আপনি হলো বলছিলেন যে অফ পেজ এসিওতে বলবেন যে হলো আমরা যে এক্সটার্নাল লিংক গুলো দিলাম সেটার ফ্যাসিলিটি। হুম 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 এখানে হুম। একটু আমাদের যে হেডলাইন দিতেন একটু, যে হলো এক্সটার্নাল লিংক দিলে আমাদের বেনিফিটটা কি, একটু যদি শর্টে বলতেন। আচ্ছা আচ্ছা, বলছি দাঁড়ান। নাইম, আসলে এক্সটার্নাল লিঙ্ক শর্টে বলা যাবে না। হ্যাঁ, এক্সটার্নাল লিঙ্কের বেনিফিটটা আমি যদি বলি, আমি বেনিফিট নিব এবং বেনিফিট দিব, দুইটাই আমাকে কাজ করতে হবে। অর্থাৎ আমি আমার ওয়েবসাইটের মধ্যে এক্সটার্নাল লিঙ্ক দিচ্ছি, দেওয়ার ফলে কি হচ্ছে, আমার ট্রাফিক চলে যাচ্ছে আরেকটা ওয়েবসাইটে। ঠিক সেভাবে আমি যদি এক্সটার্নাল লিঙ্ক কাউকে দেই, ঠিক নেই, সেক্ষেত্রে আমাকেও এক্সটার্নাল লিঙ্ক কাউকে দিতে হবে। তো আমিও আমার ওয়েবসাইটের কোনো লিঙ্ক অন্য একটা ওয়েবসাইটে দিব এক্সটার্নাল লিঙ্ক হিসেবে, এবং অন্য ওয়েবসাইটের লিঙ্কও আমার ওয়েবসাইটে আসবে এক্সটার্নাল লিঙ্ক হিসেবে। অর্থাৎ আমি সুবিধাও পাবো এবং সুবিধাও দিব, দুইটাই কাজ করব। ঠিক আছে, এটা একটু শর্টকাট খালি নাইম আপনাকে বললাম। বাকি যখন আমি অফ পেজ এসিওতে অনেক কথা বলবো তখন বুঝতে পারবেন আপনারা সবাই যে ম্যাম আসলে কেন উত্তরটা দিতে পারিনি। হ্যাঁ, ঠিক আছে নাইম, জাস্ট খালি জি একটু ম্যাম। একটু আপনাকে জানাই রাখলাম যে আমরা যেরকম এখানে এক্সটার্নাল লিঙ্ক নিয়েছি না আরেকটা ওয়েবসাইট থেকে, অন্য ওয়েবসাইটও আমাদের ওয়েব পেজের এক্সটার্নাল লিঙ্ক নিয়ে তার ওয়েবসাইটে দিবে। তার ওয়েবসাইটে দেওয়াতে কি হবে, তার ওয়েবসাইটে যারা যারা ট্রাফিক ঢুকবে, লিঙ্ক পাবে, তারাও ক্লিক করলে আমার ওয়েবসাইটে আসবে। তার মানে আমি সুবিধাও দিচ্ছি আবার সুবিধাও পাচ্ছি, দুইটাই কাজ আমাকে অফ পেজ এসিওতে করতে হয়। এটা আমরা ডিটেলস কথা বলবো নাইম, ঠিক আছে? ওকে ওকে, ম্যাম। ওকে, নেক্সট। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। ম্যাম, বাংলা কন্টেন্টের ক্ষেত্রেও কি সেম একইভাবে কাজ করতে হবে? হুম হুম, বাংলা কন্টেন্টের ক্ষেত্রে সেম একইভাবে কাজ করতে হবে। আপনার এই ইন্টারফেসটা সেম ভাই, বুঝছেন? আপনার এই ইন্টারফেসটাই সেম। এখন আপনি এখানে ইংলিশ কন্টেন্ট ঢুকান আর বাংলা কন্টেন্ট লিখেন, আপনি যেভাবে ইমেজ খুশি সেভাবে দেন, কিন্তু সেম প্রসিডিউরে আপনাকে কাজ করতে হবে। সেম প্রসিডিউরে আপনাকে ফোকাস কিওয়ার্ড দিতে হবে, আপনাকে র্যাঙ্কিং উঠাইতে হবে, আপনাকে টাইটেল দিতে হবে, এটা কোনো আলাদা নাই। জাস্ট ওখানে আপনি ল্যাঙ্গুয়েজ বাংলা ব্যবহার করতেছেন, এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ ব্যবহার করতেছেন। জার্মানি, ফ্রান্সেস, ইউকে, ইউসে, মানে চায়না, যা খুশি তাই লেখেন। সিস্টেম সারা দুনিয়াতে একই রকম, ঠিক আছে? কিন্তু ম্যাম, আর একটা বিষয় যে ওই আপনার হেডলাইন বা ইউআরএল লিংকের ক্ষেত্রে তো ধরেন হলো ও ভাষাই বোঝা যায় না, এদের কি? ভাষা বোঝা যায় না মানে আমি বুঝিনি, একটু বুঝায় বলবেন? আপনি কি মানে স্পেসিফিক কি জানতে চাচ্ছেন? ইউআরএল এর ক্ষেত্রে, বাংলা কন্টেন্টের ক্ষেত্রে যদি বাংলা ভাবে ইউআরএল দেওয়া যায়, ওই ইউআরএল ফেসবুকে বা অন্য কোনো জায়গায় লিংকটা যদি সাবমিট করা যায়, ওটার ভাষাই বোঝা যায় না। ভাষা কিসের ভাষা বোঝা যায় না? লিঙ্কের ভাষা বোঝা যায় না সেটা বলছেন? আমি একটা লিংক আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, আপনি আমাকে মেসেঞ্জারে দেন, চ্যাট বক্সে এখন দিয়েন না, এখন তাহলে ওপেন করে কথা বলতে হবে। আপনি আমাকে মেসেঞ্জারে দেন। আদিবা একটু, তারেক আপনি বলুন, আপনি বলেন, আপনার অনেক নয়েজ আসতেছে, তারেক ঝটপট বলেন। ম্যাম, আমি তো ক্লাস করতে পারি না, রেকর্ডিং নামাইলাম। রেকর্ডিং এ তো সাউন্ড ক্লিয়ার না, একবার কেমন ভ্যান ভ্যান করে এরকম না 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 সমস্যা। তারেক, এরকম আমি তো চেক করে দিয়েছি, সাউন্ড হালকা একটু কম, আপনি হেডফোন লাগালেই ভালো করে বুঝতে পারবেন। আমি তো চেক করে দিলাম, ভ্যান ভ্যান বা এরকম টাইপের কোনো সাউন্ড তো হচ্ছে না, এরকম কোনো কমপ্লেন পাইনি তারেক। একটু আপনি ডাউনলোড করে একটু ট্রাই করেন আবার অন্য একটা ডিভাইসে। হ্যাঁ, একটু কম আছে, আপনি হেডফোন দিয়ে একটু শুনতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আদিবা বলুন। জি ম্যাম, সরি, আসসালামু আলাইকুম। আবিদা, আবিদা, না, সরি, হ্যাঁ বলেন। জি ম্যাম, জি ম্যাম।
একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন ছিল। এক নম্বর হচ্ছে আমি তো লাস্ট ক্লাসটা ম্যাম অ্যাটেন্ড করতে পারিনি, আমি এখনো sick, তারপরেও আমি আজকে ক্লাসটা অ্যাটেন্ড করছি থ্যাংক ম্যাম। ইউ সেটার জন্য, আপনি আমাকে মেসেজও দিয়েছিলেন। জি বলুন। জি ম্যাম, ওয়েবসাইট একটা ডেভেলপ করেছি, আজকে ক্লাসের আগে বসে বসে করলাম। একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে আমাকে দেখাচ্ছে যে ওয়েবসাইট ডেভেলপ হয়ে গেছে, বাট আমি যখন গুগলে সার্চ করতে যাচ্ছি আম, আমার ইয়েটা ডিসপ্লে নেমটা দিয়ে এবং blogspot.com দিয়ে, তখন আসছে না, হ্যাঁ, গুগলে শো করছে না। এটা কেন ম্যাম, এটা একটু আমি জানতে চাচ্ছিলাম। আপনি কি ফ্রি ওয়েবসাইটের গল্প করতেছেন নাকি পেড জি ওয়েবসাইটের? জি, ব্লগার 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 ওয়েবসাইট। আচ্ছা, এটা কথা বলতে হবে এটার যার আনসার আমি দেই ম্যাম। সরি নাইম কি হ্যালো, বলছেন? বলছি এটার আনসার আমি দেই ম্যাম। কি দিলেন শুনেন নাই সবাই, আবার দেন। আচ্ছা, উনি আদিবা বোধহয় আপনার কোশ্চেনের আনসারের কথা বলছি। হ্যাঁ নাইম, আবিদা। হ্যাঁ, হ্যাঁ জি হ্যাঁ দেন দেন, নাইম অ্যানসারটা দেন, অসুবিধা নাই দেন। জি এটা ভাই, হলো ওই যে আপু বললো যে একটু আগেই সে হলো ক্রিয়েট করছে, জি ডেভেলপ করছে, সেটা এখনই তো ইয়াতে আসবে না। এটা তো এখনো গুগল এখনো এটা ইয়া নোটিসই করতে পারে নাই যে আপনি এটা তৈরি করছেন, সময় লাগবে, এরপরে আসবে। আবিদা, আপনাকে একটু জি 24 জি, ঘন্টা ওয়েট করতে হবে বা 48 ঘন্টা ওয়েট করতে হবে, হ্যাঁ, তারপর ওকে আপনি ওকে এটা ম্যাম, পেয়ে যাবেন, ঠিক আছে? এই ওকে ম্যাম, ঠিক আছে। আমার কোশ্চেন নাম্বার 2 ম্যাম, আমি বোধহয় হোমওয়ার্ক নাম্বার 3, যেখানে আপনি সিনোনিম দিয়ে কিওয়ার্ড প্যাটার্নের একটা হোমওয়ার্ক দিয়েছিলেন, আমি ডক্সে ডক্স ডকুমেন্টে পাঠিয়েছিলাম। ওইটা কি এক্সেল শিটে করতে হবে, মানে কি প্রবলেম ছিল, আমি আপনার মেসেজটা ধরতে পারি নাই। স্ক্রিনশট দিতে বলেছি, স্ক্রিনশট না দিলে তো আমি দেখতে পারবো না। আপনি লিংক দিয়ে তো লাভ হবে না। লিংক দিয়ে যখন আমি লিংকটা ওপেন করব, তখন তো আমি আপনার টোটাল সব কিছু দেখতে পারবো না। আমাকে তো সব দেখতে হবে, বোঝেন নাই? অ্যাজ এ মেন্টর হিসাবে আমি তো ইউজার বা ট্রাফিক না যে আপনি কি লিখলেন সেটা আমি জাস্ট পড়ে বের হয়ে যাব। আপনার প্রবলেমগুলো ঠিকঠাকভাবে বসিয়েছেন কি না, আপনি দেখেছেন কি না, এটার জন্য আমার স্ক্রিনশট লাগবে। বুঝাইতে পারছি? সেটা দিতে হবে। যেরকম আমি যদি বলি ধরেন এটার ক্ষেত্রে আপনি যদি কি করেন, লিঙ্ক দিয়ে দেন, পাবলিশ করে লিঙ্ক দিয়ে দিন, আমি কি দেখতে পাবো? আমি শুধুমাত্র এই ব্লগটা দেখতে পারবো, আর কিচ্ছু দেখতে পারবো না। এই ফোকাস কিওয়ার্ড কি ব্যবহার করছেন, আপনার স্কোর কেমন আসছে, আপনি এইগুলো দিয়েছেন কি না, এগুলোর স্ক্রিনশট না দিলে তো আমি কিছুই বুঝবো না এগুলো দিয়েছেন কি না। ম্যাম, এটা তো আমি আই এম ক্লিয়ার অ্যাবাউট, মানে এই অন পেজেস এর যে পার্টটা আপনি দেখালেন, লাস্ট ক্লাস যেহেতু আমি মিস করছি, এটা আমি আজকে দেখছেন কত কিছু দেখিয়েছি অন পেজ এসইও, আরো কিন্তু একটু জি পার্ট জি, রয়ে গেছে, আমি নেক্সট ক্লাসে না জি ম্যাম, আমি পুরোটা লাস্ট যখন ক্লাস করব দেখাবো। মিস করছি তো। জি, লাস্ট ক্লাসের রেকর্ডিংটা দেখলে আমার মানে পুরো ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে আমি যাবে। যেটা, হুম জি ম্যাম, তার আগের মানে এটা হচ্ছে SW হচ্ছে 3, আপনি রিপ্লাই দিয়েছিলেন। ওটা ছিল খুব সিম্পল, যে কিওয়ার্ডের আপনি কিছু কিওয়ার্ড দিয়ে হ্যাঁ হ্যাঁ দিয়েছিলেন হ্যাঁ সোর্স, বুঝতে পেরেছি। হুম রাইট। ওগুলোর মানে প্যাটার্ন চেঞ্জ করা হুম হুম সিনোনিম হুম দিয়ে, হুম হুম ওটা আমি হুম ওয়ার্ড ফাইলে পাঠিয়েছিলাম। হুম পরে আপনি আমাকে রিপ্লাইটা দিয়েছিলেন যে এভাবে করে পাঠিয়েছেন কেন, তাহলে ওইটা কি ম্যাডাম এক্সেল ফাইলে করব নাকি ওটাও স্ক্রিনশট দিব, মানে ওটা আমি আসলে বুঝি নাই বিষয়টা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ডক্সের লিংক দিয়ে পাঠাইছেন আপনি। ওইটা আমার জি একটু জি, মিস্টেক হয়েছে কি, আপনি ওটা উপরে লিখে পাঠান নাই হয়তো বা কিছু, মানে বোঝানোর জন্য। আমি মনে করেছি এটা মনে হয় আপনি SW সাবমিট করেছেন, এই জন্য আমি এটা লিখেছি সম্ভবত। হ্যাঁ, আহ, আপনি প্রয়োজনে আচ্ছা, আরেকবার পোস্ট করে দেন, আমি দেখে আপনাকে ক্লিয়ার করে দিব বিষয়টা ঠিক হয়েছে কিনা। ওকে ওকে ম্যাম। আচ্ছা, আর কিছু প্রশ্ন আসছে যে ম্যাডাম ফ্রি ওয়েবসাইটে কি গুগলে দেখায়? আসবে না, ফ্রি ওয়েবসাইট কখনোই আপনি সার্চ করে পাবেন না, এটা কখনো ইন্ডেক্সিংও হবে না, কখনো কিছুই হবে না। আপনি 100টা ফ্রি ওয়েবসাইট খুলে বাসায় বসে থাকেন, কোনো লাভ নাই। হ্যাঁ, এটা কখনোই আসবে না, কারণ ডোমেন হোস্টিং আপনি কিনেন নাই। হ্যাঁ, টাকা দিয়ে কিনতে হবে এবং বছরে বছরে সেটাকে রেনু করাতে হবে, পেমেন্ট করতে হবে, তারপরে না আপনাকে কাজ করতে দেবে। 1 বছর সময় চলে গেলে আপনি গুগলের সার্চ করলে কোনোভাবেই পাবেন না যত পর্যন্ত পেমেন্ট না করবেন। হ্যাঁ, সো এইটা হচ্ছে হিসাব। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে একটু করেন দ্রুত। ম্যাম, এখানে এখানে আমার একটু ইয়ে আছে, আমার একটু কোয়েরি আছে, 1 মিনিট নিব। সেটা হচ্ছে আপনি বললেন যে পেজ না হলে হবে না, ব্লগের ওয়েবসাইট গুগলে সার্চ করলেও আমরা পরে পাবো না। তাহলে ম্যাডাম, যে টিউটোরিয়াল দেখে আমি ব্লগের ওয়েবসাইটটা তৈরি করলাম, ওইখানে দেখলাম যে ও ও আবার মানে ওয়েবসাইটটা তৈরি করার কিছুক্ষণ পরে সে আমাকে দেখাই দিচ্ছে যে তার ব্লগের ওয়েবসাইটটা গুগলে হচ্ছে সার্চ করে পাওয়া যাচ্ছে। এটা আরে তাহলে কিভাবে আপনি দেখাবো? বোঝেন নাই বিষয়টা। এই যে আমি একটু আগে ফ্রি ওয়েবসাইটটা খুললাম না, এটা কি জি জি, গুগল ছাড়া খুললাম? গুগল ছাড়া তো খুললাম না না। এ তো না র্যাঙ্কিং না, আসবে না। আপনি এই ইউআরএলটা সবাইকে দিবেন,
সবাইকে Okay, দিবেন, okay. সবাই ওপেন করবে, সবাই দেখবে, একটা পোর্টফোলিও হিসেবে আপনি ফ্রি ওয়েবসাইটটা ব্যবহার করতে Right, পারবেন, right. সবকিছু Okay, clear, সাজাতে ma'am. পারবেন। Clear, ma'am, clear. Ranking এ আসবে না। Okay, ওকে, indexing এ আসবে। আমার আপনাদের জন্য একটা ভালোই হয়েছে, আমি ফ্রি পেড দুইটাই দেখাচ্ছি, আপনারা দুইটাই ক্লিয়ার হ্যাঁ। হয়ে যাচ্ছেন। হ্যাঁ Clear, ma'am. ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। Thank you. Thank you. আচ্ছা, এবার আমি একটু বাড়ির কাজটা আপনাদেরকে বুঝাই দিয়ে, অলরেডি আপনারা 7-8 জন বের হয়ে গেছেন। হ্যাঁ, আমি কথা বলতে পারছি না। মাসুমা, আপনি কথা না বলতে পারলে আপনার মনের কোনো প্রবলেম আছে ওখানে, আপনি চ্যাট বক্সে লিখেন, সমস্যা নাই। অর্গানিকভাবে কি আসবে না? হ্যাঁ, অর্গানিকভাবে র্যাঙ্কিং হইলে কেন আসবে না, এটা আমি দেখিয়ে দিয়েছি আপনাদের। আচ্ছা, আপনাদের একটা দুইটা যেই প্রবলেমটা আমি বুঝতে পারছি, আপনারা ক্লাসে অবশ্যই অ্যাক্টিভ, আমি এটা বলবো না, খুবই অ্যাক্টিভ এবং অ্যান্সারও দিচ্ছেন, সবই ঠিক আছে। আমি এসডাব্লিউটা কি দেখিনি। আচ্ছা, এসডাব্লিউটা আমি পাই নাই, দেখবো কোত্থেকে? আপনারা কীভাবে পোস্ট করছেন আমি জানি না। দেখেন এসডাব্লিউ, আমি যদি আপনাদের এই যে দেখেন আপনাদের সাইডে যদি যাই, একটু ওয়েট করেন প্লিজ, আর একটু কেউ তাড়াহুড়া করবেন না ক্লাসে। দেখেন আমার উচিত তাড়াহুড়া করা, আমার হাতে কত কাজ, স্টুডেন্টরা কত মেসেজ দিয়ে রাখছে, সেগুলো রিপ্লাই দিতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। তারপরেও কিন্তু দেখেন আমি যে আপনাদের ক্লাস নিতেছি, 10টা অলরেডি বেজে গেছে, 10:16 বাজে, আমার মধ্যে দেখছেন তাড়াহুড়া করতেছি বা আমি তাড়াতাড়ি ক্লাস শেষ করে দিব, এরকম কোনো কিছু আমার ভেতরে দেখতেছেন? আপনারা যে কেন 10টার পরে এমন করেন আমি কিছুই বুঝি না। দেখেন অলরেডি কতজন লিভ নিয়ে নিছে। হ্যাঁ, এসব করবেন না। ক্লাসে মেন্টর যেহেতু এখন আছে, এই যে দেখেন কয়েকজন ছাড়া কিন্তু, এই যে এগুলো অ্যাপ্রুভ করছি কিছুক্ষণ আগে, এই যে কয়েকজন ছাড়া কিন্তু আপনারা বাড়ির কাজ বেশি মানুষ, এই যে কয়টাই সাবমিট করেন নাই। হ্যাঁ, এগুলো অ্যাপ্রুভ করছি আমি আরও আগে। তো এই যে আমি যদি যাই একটু ব্যাকএন্ডে, এই যে এখানে কিন্তু আর নাই, ঠিক আছে? ওই কটা আমি দেখে দিব, অল্প কয়েকজন মানুষ পোস্ট করেছেন, বেশি একটা বাড়ির কাজ কিন্তু আমি পাই নাই। হ্যাঁ, একটু এই যে আজকে এখন বাড়ির কাজ বুঝাই দিচ্ছি, ভালো করে শোনেন। অন পেজ এসইও কিন্তু আমি সব কিছুই করে দিছি, যা যা ছিল, জাস্ট আমি বলেছি টেবিল অফ কন্টেন্টটা অ্যাপ্লাই করা দেখাবো, আর ইমেজ নিয়ে আরও কিছু কথা আছে সেগুলো আমি বলবো, কিভাবে ইমেজটাও নিয়ে আসবেন সেটাও দেখাই দিছি, কিভাবে কমপ্রেস করবেন সেটাও দেখিয়ে দিয়েছি। টোটাল এগুলো করে আমাকে আপনারা অন পেজ এসইও করে দিবেন, ঠিক আছে? অ্যাটেন্ডেন্সের লিঙ্ক তো দিয়েছিলাম আগেই, আবার দিচ্ছি, বুঝতে পেরেছেন? অন পেজ এসইও কমপক্ষে একটা দুইটা যে কয়টা পারেন করবেন। আর আমি কিন্তু রবিবারে যেটা করলাম সেটা হচ্ছে আপনাদের কিন্তু আমি 5টা অন পেজ এসইও করতে দিব। বুধবারে কিন্তু ক্লাস আছে, যে বুদ্ধিমান সে আগে থেকে কিওয়ার্ডগুলো কোন কোন কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, টাইটেল, হেডিং, ব্লগিং সব কিছু কিন্তু, ইমেজ, এগুলো কিন্তু গুছায় রেখে দিতে পারেন, যে ম্যাম হচ্ছে রবিবারে যখন ফুললি ক্লাসটা নিবে আমরা দ্রুত কন্টেন্ট রাইট করে এটাকে পাবলিশ করে দিব। বুদ্ধিমান এটাই করে, আগে থেকে কাজ গুছায় রাখে, এটাই করবেন আপনারা, ঠিক আছে? কাজগুলোকে গুছিয়ে রাখবেন। তাহলে অন পেজ এসইও আমি ফুললি করে আপনাদেরকে দিতে বলেছি। আর স্কোরটাও উঠানোর চেষ্টা করবেন, বাট 80-র নিচে থাকলে আমি কিছুই বলবো না, কারণ আমি এখনও ভালো করে 80 কীভাবে উঠাই সেটা আমি এখনও দেখাইনি আপনাদেরকে, সেটা আমি ফুললি দেখাই দিব নেক্সট ক্লাসে। ওকে, ঠিক আছে, তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আমার রবিবারে আবার ইনশাল্লাহ। তো রবিবার আমরা ফুললি অন পেজ এসইও করবো, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। কোনোভাবে কি, হ্যাঁ, গুড, ভ্যারি গুড মিম, 80-র উপরে আনতে হবে, সবই করে ফেলবো ইনশাল্লাহ। তো রবিবারে খুবই ইম্পর্টেন্ট ক্লাস। জ্বর, ঠান্ডা, সর্দি, বিছানায় শুয়ে আছেন, যে অবস্থায় আছেন না কেন, শুয়ে শুয়ে ক্লাস করবেন, মোবাইলে ক্লাস করবেন, ল্যাপটপে ক্লাস করবেন, কোনোভাবে ক্লাস মিস করা যাবে না। কান আর চোখ, মস্তিষ্ক, এই 3টা জিনিস ওপেন থাকবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। তাহলে সবাই বাড়ির কাজ সাবমিট করে দেবেন, আমি যেন দেখে দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।